ওকে, তাহলে প্রসেসর লজিক ডিজাইন এই পার্টটা দেখার জন্য আগে বুঝতে হবে এখানে আমরা কি করতে যাচ্ছি। প্রথম পার্টের নাম হচ্ছে বাস অর্গানাইজেশন। সবাই টাইটেলটা খাতায় লেখেন, লেকচার 3, টপিক নেম বাস অর্গানাইজেশন, পেজ নম্বর 3। এই বাস অর্গানাইজেশনটা কি জিনিস সেটা আগে বোঝার চেষ্টা করি। ধরুন আমি একটা রাস্তা থেকে জার্নি শুরু করে আমরা নির্দিষ্ট, আসতেছে না কেন, 1 মিনিট। ওকে, নাও দিস ইজ ওয়ার্কিং। সো বাস অর্গানাইজেশন এই টপিকটার মানে হচ্ছে আমরা কিভাবে রুট অর্গানাইজ করতে পারি। এই যে ডাটা এক জায়গা থেকে এক জায়গায় যায়, ধরুন এটা মিরপুর, এখান থেকে ধানমন্ডি যাওয়া যায়, এখান থেকে কল্যাণপুর যাওয়া যায়। তো এরকম বিভিন্ন রুটে যাওয়ার জন্য আমরা গুগল ম্যাপ ফলো করি। গুগল ম্যাপ নিজে যায় না, গুগল ম্যাপ আমাদেরকে সাহায্য করে ওই রাস্তায় হেঁটে যাওয়ার জন্য, যদি অর্গানাইজ ওয়েতে রুট গুলাকে ডিস্ট্রিবিউট করা থাকে। এমনি ভাবে প্রসেসরের মধ্যে প্রসেসর কিভাবে ডাটা ফ্লো কন্ট্রোল করে, এক জায়গায় ডাটা অন্য জায়গায় নিয়ে যায়, সেই জিনিসগুলোই বাস অর্গানাইজেশন নামক টপিকে দেখা যায়। অনলাইন ক্লাস বলে বুঝি না এই কথা এখন চলবে না, মোস্ট অফ দ্য ক্লাস অনলাইন হচ্ছে এই সেমিস্টারে। সো আপনাদের পুরো নিখুঁত ভাবে এই প্রত্যেকটা নোট কালেক্ট করতে হবে। ডু নট রেকর্ড, রেকর্ড করলে শাস্তিমূলক ব্যবস্থা আছে। শুধুমাত্র খাতায় নোট করবেন, ক্লাসে থাকলে যেভাবে হয়। আমি খাতা চাইতে পারি এট দ্য এন্ড। প্রথম টপিক বাস অর্গানাইজেশন, এটা আমরা কিভাবে করি একটু দেখার চেষ্টা করি। ফর ইউর ইনফরমেশন এখানে একটু দেখে নেন, একটা এক্সাম্পল থাকবে পরীক্ষার মধ্যে। এক্সাম্পলটা কেমন, R2 প্লাস R3 এইটা যোগ করে R1 এর মধ্যে রাখা হয়েছে। তাহলে এটা হচ্ছে রেজিস্টার 2 এবং রেজিস্টার 3 যোগ করে এর ফলাফলটা R1 এ রাখা হয়েছে। তাহলে প্রশ্নে আমরা আরেকটু বলতে পারি, ধরে নিন রেজিস্টার 2 এর ভ্যালু 2 আর R3 এর ভ্যালু 3, এই দুইটাকে যোগ করে আমরা যে রেজাল্টটা পাবো 5, সেটা সেইভাবে R1 এর মধ্যে। এটা হচ্ছে কোশ্চেন, পরীক্ষায় দিয়ে দেওয়া হবে যে ফর দিস অপারেশন 2 + 3 = 5, এটার জন্য বাস অর্গানাইজেশনটা ডিজাইন করো এবং এক্সপ্লেন করো। এটা হচ্ছে question। একটা এক্সাম্পল এরকম দিয়ে দিব এবং বলবো যে বাস অর্গানাইজেশন ডিজাইন করো এবং সেটাকে এক্সপ্লেন করো। তাহলে এটার মানেটা কি দেখুন, এই পাশে যে ছবিটা আছে সেটা হচ্ছে বাস অর্গানাইজেশনের একটা ব্লক ডায়াগ্রাম। এখানে কি কি কম্পোনেন্টস আছে, এই কম্পোনেন্ট গুলোকে বলা হয় রেজিস্টার। আর দিয়ে যে লেখা আছে কম্পোনেন্ট গুলো সেগুলো রেজিস্টার। এটাকে বলা হয় মার্কস। দুটো মার্কস আছে, মার্কস এ এবং মার্কস বি। মার্কস এর বাম পাশে যেটা আসে সেটা বলা হয় সিলেকশন পিন অফ মার্কস এ, যেটাকে এ এ দ্বারা বলা হয় এ। মার্কস বি এর ডান পাশে, বাম পাশে, ডান পাশে যেটা আছে রাইট সাইডে সেটা হচ্ছে সিলেকশন পিন অফ মার্কস বি। তার নিচে আছে এএলইউ। এএলইউ কে সংক্ষেপে মানে আমরা ফুল ফর্মে বলি অ্যারিথমেটিক লজিক ইউনিট, অলরেডি এটা পড়ে আসছেন। এএলইউর যে সিলেকশন পিন সেগুলো হচ্ছে 4টা। এএলইউ সবসময় 4টা সিলেকশন পিন থাকবে, যতই চেঞ্জ করেন না কেন। সেই 4টার নাম হচ্ছে S2, S1, S0 এবং লাস্টে Cin। এএলইউর ম্যাথ যারা ভালো করে বুঝেছেন তাদের এটা মনে থাকার কথা। এএলইউ তে সবসময় 4টা সিলেকশন পিন থাকে, এর সব মিলিয়ে 12টা অপারেশন করতে পারে। তার নিচে আছে শিফটার। শিফটারের কাজ হচ্ছে কোনো ভ্যালুকে এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রান্সফার করা। এবং এই পাশে আছে ডেকোডার। ডেকোডারের কাজ হচ্ছে ডেস্টিনেশন সিলেক্ট করা, এটাকে ডি দ্বারা রিপ্রেজেন্ট করা হয়। তাহলে আমি আবারও দেখাচ্ছি, প্রথমেই আছে বেশ কিছু রেজিস্টার, ডবল টিক দিয়েছি, সেগুলো হচ্ছে রেজিস্টার। তারপর আছে দুটো মার্কস, যেখানে আমি এ এবং বি লিখেছি, এর সিলেকশন পিন হচ্ছে এ এবং বি। মার্কস এর কাজ হচ্ছে অনেকগুলো ইনপুট থেকে একটা নির্দিষ্ট আউটপুটকে ট্রান্সফার করা। দ্যাট মিনস ইফ ইউ হ্যাভ 4 numbers of input, you will get only 1 number of output. So this is the basic working of marks. So then the ALU basically used for the operational purpose like addition, subtraction, multiplication, increment, decrement, or any kind of logical operation that can be done by this ALU section. It has 4 different selection pin, S2, S1, S0, and Cin. And finally, in the bottom side, there is shifter. And the main work of shifter is basically transfer the data from one place to another place. So এই শিফটারটা এখান থেকে যে রেজাল্ট আসবে সেটাকে ট্রান্সফার করে আবার উপরে কোনো একটা জায়গায় সেভ করতে পারবে। আর ডেস্টিনেশন সিলেক্ট, কোথায় শিফটারটা সেভ করবে সেই ডেস্টিনেশন সিলেক্ট করা হচ্ছে ডি। তাহলে চলুন আমাদের এক্সাম্পলটা R2 এবং R3 এর রেজাল্টটা R1 এ সেভ হবে, এরকম এক্সাম্পলটা কিভাবে বাস অর্গানাইজে করতে পারি সেটা দেখাচ্ছি। তাহলে আমরা শুরুতেই প্রশ্ন দেখে বুঝে নিলাম R2 এর ভ্যালু হচ্ছে 2, R3 এর ভ্যালু হচ্ছে 3। এখন দেখুন R2 এর ভ্যালু আমার টার্গেট হচ্ছে এই
এইটা R2 এর ভ্যালুটাকে আমি মার্কস A তে রাখবো, R3 এর ভ্যালুটা মার্কস B তে রাখবো, এবং তার একটা ডেস্টিনেশন হিসেবে R1 এ চলে যাবে। তাহলে A এবং B যোগ হয়ে সেটা ফলাফল হিসেবে D তে ঢুকবে। A কোথায় আছে? এইখানে। মার্কস এমন একটা ডিভাইস, এমন একটা কম্পোনেন্ট যে 2 টু দি পাওয়ার n নাম্বার অফ ইনপুটের জন্য n নাম্বার অফ সিলেকশন পিন হয়। তাহলে এখানে যেহেতু 4টা ইনপুট আছে, তার সিলেকশন পিন হবে কয়টা টোটাল? 2টা। এখানে যেহেতু 4টা ইনপুট আছে, তার সিলেকশন পিন হবে আরো 2টা। বলতে পারেন স্যার এখানে তো আরেকটা ইনপুট দেখতে পাচ্ছি, এটা আপাতত ধরবেন না, এটা বাদ। এই 2 নম্বর পিনটাকে টার্গেট হচ্ছে আমি এতে নিই। হ্যাঁ, এই মিউট করুন আমাকে প্রশ্ন না করলে। দেখুন এই 2 নম্বর 2 R2 রেজিস্টারটা মার্কসের কত নম্বর পিনের সাথে কানেক্টেড আছে? যদি মনোযোগ দিয়ে দেখেন, এটা এখানেও কানেক্টেড আছে, এখানেও কানেক্টেড আছে, দুই জায়গাতেই। মার্কসের 1 নম্বর পিনের সাথে এই 2 নম্বর ভ্যালুটা কানেক্টেড আছে। তাহলে আমি তো চাই মার্কস এর মধ্যে দুইটা দিতে। তাহলে শুধুমাত্র এই ভ্যালুটাকে আমি 1 বানাবো। 1 বানাবো কিভাবে? 0 এবং 1 লিখলে এটা 1 হয়ে যায়। আমরা জানি বাইনারিতে 0 1 মানে 1। তাহলে 1 সিলেক্ট হলে সেই 1 থেকে ডাটা 2 তে চলে আসবে, R2 এর ডাটাটা 2 নম্বরে চলে আসবে, যেহেতু 1 পিনটাকে শুধু আমি অ্যাক্সেস দিয়েছি ইনপুট নেওয়ার জন্য। এবং এই পাশে আমি নিতে চাই 3 নম্বর ভ্যালুটাকে। তাহলে R3 কোথায় কানেক্টেড আছে? এখানে 0 নম্বরে কানেক্টেড আছে। এখানে কিন্তু 1 নম্বর আমি অন করব না, 0 নম্বরের সাথে কানেক্ট আছে, মানে এই দুইটা পিনের সিলেকশন পিন যদি 0 0 করে দেই, দেন আমার 0টা সিলেক্ট হবে এবং 3 ভ্যালুটা মার্কস দিতে চলে আসবে, অন্য কোনো ভ্যালু আসতে পারবে না। যদি এখানে 0 0 না দিয়ে 0 1 দিতাম, তাহলে কিন্তু আবার 2 নম্বর ভ্যালুই চলে আসতো। যদি R1 কানেক্ট আছে 3-এ, তাহলে 1 1 দিলে আর নট চলে আসতো, এভাবে করে। যেহেতু আমার টার্গেট হচ্ছে মার্কস এতে 2 নেয়া এবং মার্কস বিতে 3 নেয়া, তাই আমি এটাকে 0 1 করলাম এবং এই পাশে এটাকে আমি 0 0 করলাম। আশা করি এই পর্যন্ত সবাই ধরতে পেরেছেন। তাহলে এইটা দিয়ে আমি আসলে ইনপুট গুলাকে নিচ্ছি। 2 এবং 3 হচ্ছে আমার ইনপুট সেকশন, আইপি ইনপুট। আর এটা রেজাল্ট যেটা, সেটা হচ্ছে 5 হচ্ছে আউটপুট সেকশন, ওপি। তাহলে যেহেতু ইনপুট সিলেক্ট হয়ে গেল, তাহলে আমি বলতে পারি এ এবং বি, এই যে মার্কস সিলেকশন পিন গুলাকে এ বলা হচ্ছে আর বি কে এই পাশেটাকে বি বলা হচ্ছে, এইগুলো হচ্ছে ইনপুট সিলেকশনের জন্য দায়ী। এই দুটাকে আমি রেজাল্ট হিসেবে এএলইউ এর মধ্যে নিয়ে আসলাম। তাহলে 2 এবং 3 এএলইউ তে সরাসরি চলে আসলো। আমাকে একটু বলতে পারেন মার্কস থেকে এএলইউ তে আসার জন্য কোনো ধরনের কন্ট্রোল পিন ছিল কিনা? যেমন রেজিস্টার থেকে মার্কসে গেছে কন্ট্রোল পিন ছিল এ এবং বি, এইখানে কি কোনো কন্ট্রোল পিন ছিল নাকি ডিরেক্টলি কানেক্টেড তারা? ডিরেক্টলি কানেক্টেড। এক্স্যাক্টলি, ডিরেক্টলি কানেক্টেড থাকার কারণে মার্কস থেকে সরাসরি ভ্যালু দুটো অ্যারিথমেটিক লজিক ইউনিটে চলে যাবে, এ এল বি, মানে এ 2 এবং 3। এখন এএলইউ এর প্রধান কাজ হচ্ছে যোগ বিয়োগ গুণ ভাগ এগুলো করা। সেটা আবার ডিটারমাইন করবে এই পাশের সিলেকশন পিন। এএলইউ যারা করে আসছেন তারা জানেন যে কিভাবে যোগ নির্ধারণ করা হয়। যদি কোশ্চেনের মধ্যে দেওয়া থাকে 0 0 1 0 তে a প্লাস বি, তার মানে আপনাকে, আমি যদি a প্লাস বি করতে চাই, তাহলে আপনাকে এই সিলেকশন পিন দিতে হবে 0 0 1 0 0 0 1 0 ফ্রম দ্য এএলইউ ডিজাইন, এটা আসবে। তাহলে এইখানে ধরুন কথার কথা এক্সাম্পল, এটা আমি জানি না কোশ্চেন তো কি দেওয়া আছে দেখি নাই, 2 আর 3 আসলো, তাদের মধ্যে এখন যোগ অপারেটরটা এখানে চলে আসবে। তারপরে 2 এবং 3 এর যোগফল শিফটারে চলে যাবে 5। শিফটারের কাজ হচ্ছে এটাকে আউটপুট বা ডেস্টিনেশনে নিয়ে যাওয়া। আমাদের প্রশ্নের মধ্যে ডেস্টিনেশন কত দেয়া আছে, কোন রেজিস্টার দেয়া আছে, কে বলতে পারেন? ডেস্টিনেশনের ভ্যালু কত? 5। 5 ভ্যালুটা কোথায় যাবে? R1 এর মধ্যে, R1। কিন্তু আমাদের শিফটার এবার সমস্যা হচ্ছে শিফটার ও মার্কসের মতো সবগুলোর সাথে কানেক্টেড, R3 এর সাথে কানেক্টেড, R2 এর সাথে কানেক্টেড, R1 এর সাথে কানেক্টেড, অ্যাজ ইউজাল আর নট এর সাথে কানেক্টেড। মানে সে 5 ভ্যালুটা সবার মধ্যে পাঠিয়ে দেবে, এখানেও পাঠাবে, এখানেও পাঠাবে, এখানেও পাঠাবে এবং এখানেও পাঠাবে। তাদের সমস্যাটা কি? তাদের সমস্যাটা হচ্ছে আগের যে ইনপুট ভ্যালুগুলো রাখা ছিল সেগুলো মুছে যাবে, 2 এবং 3 মুছে আপডেট হয়ে 5 হয়ে যাবে। তো এটা তো আমি চাচ্ছি না। আমি চাচ্ছি শুধুমাত্র আমার শিফটারটা ভ্যালুটা R1 এ পাঠাবে। তাহলে R1 এ পাঠানোর জন্য দেখতে হবে ডেকোডারের কত নম্বর পিনের সাথে R1 কানেক্টেড আছে, কত নম্বর পিনের সাথে কানেক্টেড আছে বলুন। ডেকোডারে কত নম্বর পিনের সাথে R1 টা কানেক্টেড আছে? 1। 1। তাহলে 1 বানাবো কিভাবে? দুইটা সিলেকশন পিন দিয়ে। কিভাবে বানাবো?
বলেন তো ডেকোডার সিলেকশন পিন কেন দুইটা হলো, মার্কসের কেন দুইটা হলো, এই মার্কসের কেন দুটো হলো, কেন তিনটা হলো না, কেন একটা হলো না? Because স্যার ইনপুট 4টা ছিল এক্স্যাক্টলি, এজন্য নাম্বার অফ ইনপুটের উপরে টু টু দি পাওয়ার এন, টু টু দি পাওয়ার এন ইকুয়ালস টু যদি 4 হয়, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ এন? 2। 2. সেখান থেকে আসছে, তাহলে 2 দিয়ে আমি সিলেকশন মিনিমাম 0 1 দিলে শুধু R1টা সিলেক্টেড হবে, আর বাকি এগুলো শুধু দরজা খুলে দিবে দারোয়ান, বাকি সবগুলো ডোর ক্লোজ থাকবে। তার মানে এখানে এই 5 নম্বর ভ্যালুটা সরাসরি R1 এর মধ্যে যে সেভ হবে, আর কোথাও যেতে পারবে না। এইভাবে করে আমরা আমাদের যে কোনো অপারেশন এএলইউ বাস অর্গানাইজেশন এইটা মেনটেন করে অপারেশন গুলো করে নির্দিষ্ট ডেস্টিনেশনে রেখে আসে। আশা করি সবাই এটা বুঝতে পারছেন। পরীক্ষা আসলে কিভাবে আমি অ্যান্সার করবো, এগুলো তো বানিয়ে বানিয়ে আমি বললাম, আপনি হুবহু এই 5টা পয়েন্ট দিয়ে দিবেন। 5টা পয়েন্টের মধ্যে শুধু উল্লেখ করতে হবে এই বিষয়গুলো। মার্কস এ সিলেক্টর টু প্লেস দ্য কন্টেন্ট অফ R2, তাহলে R2 এর যে ভ্যালুটা আছে সেটা ব্র্যাকেটে লিখে দিতে হবে, শুধু এতটুকু। প্লেস দ্য কন্টেন্ট অফ R2 মানে 2 ইন্টু বাস A। মার্কস বি সিলেক্টর টু প্লেস দ্য কন্টেন্ট অফ R3, R3 ভ্যালুটা হচ্ছে 3, এটা ব্র্যাকেটে লিখে দিবেন, 3 ইন্টু বাস বি। মানে মার্কস এর কাজ হচ্ছে 2 কে মার্কস এ তে নেওয়া, 3 কে মার্কস বি তে নেওয়া। তারপরে এ এর ফাংশন হচ্ছে a প্লাস বি করা, আপনি ব্র্যাকেটে লিখে দিবেন 2 প্লাস 3 করা, প্লাস অপারেটরকে যোগ করা। তারপরে এটা নো শিফট, এটা তো সরাসরি চলে আসে, এখানে কোনো ভ্যালু নাই, এটা অ্যাজ ইউজুয়াল থাকবে। 5 নম্বরটাতে লেখা R1, R1 এর ভ্যালু হবে 5 5। মানে হুবহু এই 5টা পয়েন্ট লিখে দিবেন, শুধু ভ্যালু যেটা দিয়ে দেওয়া হবে সেটার জন্য লিখে দেবেন 5 5। সবাই কি বুঝতে পেরেছেন হাউ বেসিক্যালি বাস অর্গানাইজেশন ওয়ার্কস? এখন একটা প্রশ্ন আসতে পারে না স্যার এইটা দিয়ে কি কাজ করা হবে, এই যে ইনপুট ডাটা একটা পাশে দেওয়া আছে এটা কি কাজ? এইটা হচ্ছে মাঝে মধ্যে হতে পারে আপনি 2 এর সাথে 10 যোগ করবেন, কিন্তু 10 আপনার R3 তে নাই, এটা পেন ড্রাইভ থেকে আপনি ডাটাটা নেবেন, আউটপুট কোনো সোর্স থেকে, তখন আপনি এখান থেকে এক্সটার্নাল সোর্স দিয়ে ইনপুট নিতে পারেন, এটা হয়ে গেল তখন 10। কথা কি বুঝতে পেরেছেন সবাই? জি স্যার। স্যার ওকে, বলুন। স্যার এই চিত্রটা কিভাবে কাজে লাগবে এক্সামে? পরীক্ষায় প্রশ্ন বলা হবে বাস অর্গানাইজেশনের ব্লক ডায়াগ্রাম ড্র করেন এবং সেই সাথে এক্সপ্লেইন করেন। তো ব্লক ডায়াগ্রামের জন্য এটা আঁকতে হবে, আর এক্সপ্লেনেশন হিসেবে 1 থেকে 5 আঁকতে হবে। বুঝতে পারছি ওকে নূর? স্যার। এখন জি একটা স্যার। প্রশ্ন আসতে পারে, জি স্যার স্যার। এখানে যদি আমি R3 জায়গায় বললাম কোনোভাবে আর R5, তখন কি করতে হবে? তখন কি 4টা রেজিস্টার হবে? আমাকে যেতে হবে কত পর্যন্ত বলেন তো? R5 পর্যন্ত। আর 5 পর্যন্ত যেতে হবে। জি স্যার। কিন্তু এটা যেহেতু আমাদের বাইনারি ক্যালকুলেশন, আপনারা জানেন সবসময় ভ্যালু গুলো বা কম্পোনেন্ট গুলো হবে 4টা, তারপরে কয়টা হতে হবে মিনিমাম? 4 এর পরে 8টা। 8. মানে 4 নিতে পারবো, 8 নিতে পারবো, 16 নিতে পারবো, 32 নিতে পারবো। তাহলে এইখানে সমস্যাটা কি? আমার যদি অপারেশনে হায়ার লেভেল অফ রেজিস্টার ইউজ করা হয়, তাহলে আমার রেজিস্টার সংখ্যা বেড়ে যাবে। এখানে যদি 8টা রেজিস্টার হয়, এখানে ইনপুটে কয়টা কয়টা ঢুকবে? 8টা। তাহলে 8টা ইনপুট ঢুকলে মার্কসের সিলেকশন বিন কয়টা হবে? 3টা। মার্কসের সিলেকশন বিন বেড়ে যাবে, 3টা হয়ে যাবে। তারপরে ডেকোডারের সিলেকশন বিন হয়ে যাবে 3টা। তাহলে বেসড অন মাই ইনপুট, প্রশ্ন অনুযায়ী এই নাম্বার অফ রেজিস্টার বেড়ে যাবে। নাম্বার অফ রেজিস্টার বাড়লে মার্কসের সিলেকশন পিনও বেড়ে যাবে, ডেকোডারের সিলেকশন পিনও বেড়ে যাবে। কিন্তু শিফটারের বা এএলইউর সিলেকশন পিন কখনো কি বাড়বে? এএলইউর 4টার থেকে কি এটা 6টা হওয়ার সুযোগ আছে? না স্যার. নো স্যার, এএলইউ ফিক্স। এভাবে করে তাহলে এটা আমরা একটা সমস্যা বলতে পারি, যে এভাবে বাস অর্গানাইজেশন করলে ঠিক আছে, গুড এনাফ, কিন্তু কমপ্লেক্সিটি বেড়ে যায়। এতগুলা রেজিস্টারকে ডিল করা এটা একটা কঠিন কাজ। আর রেজিস্টার সংখ্যা বেড়ে যেতে পারে যখন আমাদের এই অপারেশন বেড়ে যাচ্ছে। তো এইটা থেকে বাঁচার উপায় কি? এর জন্য আমরা একটা ফার্দার নিউ সলিউশনে যাব, নতুন সলিউশন। নিউ সলিউশন এটাকে অমিট করে, এটাকে সরিয়ে দিয়ে সে একটা স্ক্র্যাচ প্যাড মেমোরি তৈরি করে। ছোট্টবেলায় আমরা বিভিন্ন কি বলে কার্ড ইউজ করতাম মোবাইলে রিচার্জ করার জন্য। সেই কার্ডগুলো এখানে শেডেড থাকতো, শ্যাডো থাকতো, এই যেখানে এরকম ঢাকা থাকতো কোন একটা নম্বর। এটাকে আমরা নক দিয়ে তুলে বা চাবি দিয়ে ঘষে টসে নাম্বারটা দিয়ে মোবাইলে রিচার্জ করতাম। রিচার্জ করার পরে এটা একজন রিচার্জ করে আরেকজনকে দিয়ে দিত, সে আবার করতো, নাকি এরকম না বিষয়টা? না স্যার। না কি মনে হয় স্যার. আপনার কাছে? আচ্ছা, তার কি করতেন মানে ইউজ করার পরে কি করা হতো স্যার এটা? ওয়ান টাইম ইউজ করতো. হ্যাঁ, তারপরে করার পরে ফেলে দিতাম, তাই তো ব্যাপারটা এরকম। এই কার্ডগুলোকে কি কার্ড বলা হতো? রিচার্জ কার্ড। এখনো তো কেনেন, এটাকে কি কার্ড বলা হয়? যেটাতে ঘুষে ঘুষে মোবাইলে টাকা ভরেন?
রিচার্জ কার্ড। রিচার্জ কার্ড। না, এই কার্ডগুলো একটা নাম আছে। আপনি ধরেন রিসার্চ করলেন, রিসার্চ না, রিচার্জ করলেন। অনেক কার্ড তো আছে এরকম ঢাকা থেকে, সেটা লটারি করার জন্য ব্যবহার করা হয়। ঘষে নাম্বার দেখে লটারি। অনেকগুলো আছে কুপন দেওয়া হয়। এই বেসিক কার্ডের নাম কি, যেগুলো ঘষে ঘষে এরকম নাম্বার পাওয়া যায়? স্ক্র্যাচ কার্ড। এই যে এই মেয়েটা কে কে বলবেন স্ক্র্যাচ কার্ড? আর আমি আমি কে ধন্যবাদ। দেখুন, আমাদের পরের টপিকের নামই হচ্ছে স্ক্র্যাচ প্যাড মেমোরি। এই স্ক্র্যাচ ক্যাট মানে স্ক্র্যাচ কার্ড থেকে স্ক্র্যাচ প্যাড হয়ে গেছে। এটা কেন? ওই কনসেপ্ট ডেভেলপ করা হয়েছে। এটা কাজটা কি, আমরা বাস অর্গানাইজেশনে যে সমস্যাটা দেখছি, অনেকগুলো রেজিস্টার বাড়তে থাকে আমার। কিন্তু আমি যদি কোনো একটা উপায়ে সবগুলো রেজিস্টারকে একসাথে ইন্টিগ্রেট করে দিতে পারি, কারণ এখানে 1000 রেজিস্টার বা 1000 কিলোবাইটের একটা মেমোরি তৈরি করেছে, সেই মেমোরি আর রেজিস্টার বাড়বে না কখনো। আপনি 1 কোটি নাম্বার যোগ করলো, সে দুইটা যোগ করে সেভ করে রাখবে মেমোরি লোকেশন। এইটাই, অনেকগুলো রেজিস্টারকে যখন একসাথে কম্বাইন করে একটা মেমোরি কার্ড ডেভেলপ করা হয়, এবং সেই মেমোরিটা শুধুমাত্র নির্দিষ্ট ডাটা প্রসেসিং করার জন্য ব্যবহার করার পরে আবার ডাটাগুলোকে রিমুভ করে দেয়। মানে আপনি 2 যোগ 3 করেছেন, কম্পিউটার স্টার্ট দিয়েছেন, এটা হাওয়া হয়ে গেছে, এটা থাকবে না। মানে ওয়ান কাইন্ড অফ টেম্পোরারি মেমোরি হিসেবে কাজ করে ডাটা প্রসেসিং। সেই মেমোরি গুলোকে বলা হয় স্ক্র্যাচ প্যাড মেমোরি। এই মেমোরি ব্যবহার করলে আমাদের আর আগের মতো ঝামেলা থাকবে না। একটু আগে যে ঝামেলাটা ছিল যে অনেকগুলো রেজিস্টার। তাহলে আমাদের পরের টপিকের নাম হচ্ছে স্ক্র্যাচ প্যাড মেমোরি বেস অর্গানাইজেশন। পাস অর্গানাইজেশন রেগুলার গেল, এখন হচ্ছে স্ক্র্যাচ প্যাড মেমোরি বেস। এই যে প্রসেসর ইউনিট এমপ্লয়িং স্ক্র্যাচ প্যাড মেমোরি, স্ক্র্যাচ প্যাড মেমোরি বেস, প্রসেসর লজিক ডিজাইন। এই ছবিটা দেখে আপনাদের কি মনে হয়? এখানে এটা মার্কস, এটা স্ক্র্যাচ প্যাড মেমোরি, এটা হচ্ছে এ আর বি দুইটা রেজিস্টার, এটা এলইউ, এটা শিফটার। রেজিস্টার সংখ্যা কি ফিক্স করে দেওয়া হয়েছে? এটা সবাই বুঝতে পারতেছেন যে 2 এর বেশি কখনোই লাগবে না। আসুন তাহলে এটা কিভাবে করা হবে একটু দেখার চেষ্টা করি। সবাই খাতা কলম নেন, টপিকের নাম লেখেন প্রসেসর ইউনিট ইউজিং স্ক্র্যাচ প্যাড মেমোরি। এটা লিখে ফেলুন খাতার মধ্যে টপিকের নাম। স্যার আরেকবার একটু বলেন। এই যে নিচে লেখা আছে, আমি একটু জুম করে দিচ্ছি। 1 মিনিট। এই যে ছবির নিচে দেখতে পাচ্ছেন প্রসেসর ইউনিট এমপ্লয়িং স্ক্র্যাচ প্যাড মেমোরি, জান? ইয়েস স্যার। ওকে, এবার খাতার মধ্যে আমি যেভাবে করে লিখবো সেভাবে করে লিখুন। ছবিটা পাশে রাখলাম, একটু সরিয়ে দিই। হ্যাঁ, এই পুরো ছবিটা আমাদের চলে আসছে। তাহলে প্রথমেই আমি আবার এক্সাম্পলটা দিয়ে দিই। যেহেতু এখানে রেজিস্টার নাই, তাহলে কোশ্চেনটা কেমন হবে? কোশ্চেনের মধ্যে আর আমরা আগের মতো রেজিস্টারের কথা বলবো না। কোশ্চেন এখন বলে দিব 2 + 3 হবে এবং তাদের যোগফল 5ই হবে। কোশ্চেনটা আগে তুলে ফেলেন, 2 + 3 এর যোগফল 5ই হবে। এইটা এখন আগে যেমন আমরা R1 এ রাখতাম, এখন সেটাকে আমি বললাম এটা 6 নম্বর রেজিস্টারের অ্যাড্রেসে রাখবো, 6 নম্বর লোকেশনে। এটা 7 নম্বর লোকেশনে রাখবো এবং এদের যোগফল রাখবো 8 নম্বর লোকেশন। তাহলে এগুলো হচ্ছে অ্যাড্রেস। অ্যাড্রেসকে কিভাবে লেখা হয় মনে আছে? 0x দিয়ে লেখা হয়, x মানে হেক্সাডেসিমাল, 0x মিড টার্মে দেখেছিলাম, 0x এগুলো অ্যাড্রেস। উপরের গুলো তাহলে কি? এগুলো অ্যাড্রেস, উপরের গুলো কন্টেন্ট, ভ্যালু। বুঝতে পারতেছি? কন্টেন্ট, এটা সব থেকে লিখলাম। তাহলে 2 যোগ 3 এটা 5 হবে, তার ভ্যালু গুলো থাকবে 6 7 8 এ। সবাই এই কোশ্চেনটা আগে লেখেন। এটার জন্য প্রশ্নে বলা হয়েছে এটা প্রসেসর ইউনিট করবেন স্ক্র্যাচ প্যাড মেমোরি দিয়ে, প্রসেসর লজিক ডিজাইন করবেন স্ক্র্যাচ প্যাড মেমোরি দিয়ে। তার কোশ্চেন হচ্ছে এটা 2 যোগ 3 = 5। গেট ইট এভরিওয়ান? কোশ্চেনটা সবাই বুঝতে পারছি? একটু কথাবার্তা বলেন আমার সাথে, নাহলে ইট উইল বি ডিফিকাল্ট ফর মি। আপনি বুঝতেছেন কিনা? এখন আসুন, বলবেন। আমার প্রশ্ন হচ্ছে 2 যোগ 3 = 5। এইটা এইটা ডিজাইন করতে হবে স্ক্র্যাচ প্যাড মেমোরি দিয়ে। এটা কোশ্চেন, এটা লোকেশন দেওয়া আছে 6 7 8। আপনি কি বুঝতে পারছেন যে প্রশ্ন করেছেন? স্যার এখন বুঝতে পারছি স্যার, কথা আসতেছে। আচ্ছা, তাহলে এখন দেখুন প্রথম স্টেপ 1। স্টেপ 1 আমি যেভাবে লিখবো সেভাবে করে লিখবেন।
এটা একদম আমার নিজস্ব ভঙ্গি। স্টেপ 1, স্টেপ 1 এ আপনি ইনপুট ডাটা লিখবেন আইপি, আপনি পুরোটা লেখেন ইনপুট ডাটা ইনপুট ইজ ইকুয়ালস টু 2 2 দিলাম, তাহলে এই ইনপুট ডাটার এখানে 2 বসালাম। এবার মার্কস মার্কস ইজ ইকুয়ালস টু মার্কস সিলেকশন পিন ইজ ইকুয়ালস টু, দেখেন কত দিব, ইনপুট ডাটাটা 0 তে আছে না 1 এ আছে, এই 2 নম্বর ডাটা কোথায় আছে? 0 মার্কস ইকুয়ালস টু 0 দিলাম। অ্যাড্রেস আপনার ফুল ফরম্যাট লিখবেন, আমি এ ডি লিখতেছি, আপনারা এ ডি ডবল ডি লিখবেন, অ্যাড্রেস লিখবেন ফুল। অ্যাড্রেস ইকুয়ালস টু কি দিব, কোন লোকেশনে এটা সেভ করতে চাই, কোশ্চেন দেখে বলেন। 2 নম্বর ডাটা কোন লোকেশনে সেভ করার কথা ছিল? 0 into 6 নম্বর ঘরে। yes. ওকে, আমি কি ডাটা রিড করব না রাইট করব? ডাটা কি সেভ করতে চাই নাকি কপি করে নিয়ে আসতে চাই? ডাটাটা স্ক্র্যাচ প্যানেলে 6 নম্বর ঘরে রাখতে চাই, রাখাকে কি বলে, রিড না রাইট? রাইট এগুলো পারে না আমার স্টুডেন্ট গুলো, কি যে একটা অবস্থা। রাইট রাইট করব, তাহলে রিডটা আনাবেল হবে, বোঝা গেছে? ইনপুট হবে 2, মার্কস 0 করে আমি ইনপুটটাকে নিলাম, অ্যাড্রেস হবে 6, এটা রিড করব না, এটা রাইট করব। শেষ, স্টেপ 1 ডান। এবার আমরা স্টেপ 2 করব। আপনি ফুল ফর্ম লিখবেন, আমি শুধু আগেরটার ভ্যালুটাই লিখছি। স্টেপ 2 তে আমি 3 নম্বর ভ্যালু রাখতে চাই, 2 এর কাজ শেষ। 3 ভ্যালুটাকে রাখতে চাই, তাহলে ইনপুট ডাটা হবে এবার 3। তারপরে মার্কসের সিলেকশন পিন কত হবে, 0 না 1 হবে? এখান থেকে একটু পাচ্ছি, এটা কি হবে, 0 না 1? কেন এবার 3 কি 1 এ দিছি, এই পাশে দিয়েছি 3, এখানে দিয়েছি 0 বলো নাকি ও 0 দিয়ে দিছি? তো 0 তে দিছি স্যার। বুদ্ধি খাটায় বলেন। এখন যে 3, প্রথমে তো 2 নিয়ে আমি রেখে দিছি এই জায়গায়, এখন 2 এখানে সেভ করা আছে, এখন আমি নতুন করে 3 দিয়েছি। 3 দেওয়ার পরে 3 কি 0 থেকে ঢুকছে মার্কসে না 1 থেকে ঢুকছে? 0 থেকে তাহলে এটা 0ই হবে। অ্যাড্রেস কি হবে সেটা বলেন এখন। অ্যাড্রেস হলো 0 into 7 7 জিরো 7 অ্যাড্রেস 7 হবে, আর আগের মতো আমরা রাইট করবো, তাহলে 7 নম্বর ঘরে যে 3 ভ্যালুটা সেভ হবে। সবাই কি এটা বুঝতে পেরেছেন? একটা ঘরে 2 আছে, একটা ঘরে কত আছে এখন? 3 আছে। কিভাবে করে 2 এবং 3 কে আমরা নিলাম, ক্লিয়ার? এবার Yes, আসেন স্টেপ 3। আপনারা কিন্তু স্টেপ 2 তে আবার প্রথম থেকে লিখবেন ইনপুট ডাটা ইকুয়ালস টু 3, মার্কস সিলেকশন পিন ইকুয়ালস টু 0, অ্যাড্রেস ইকুয়ালস টু 7, রিড ইকুয়ালস টু 0, রাইট ইকুয়ালস টু 1। আমি যেহেতু জায়গা কম মাউস দিয়ে লিখছি তাই সংক্ষেপে লিখছি। স্টেপ 3 তে চলে আসছে আমরা। স্টেপ 3, স্টেপ 3 তে যে ঘটনাটা হবে, আমাদের টার্গেট হচ্ছে এই 2 কে এ তে নেওয়া এবং 3 কে বি তে নেওয়া। তাহলে আগে আমি 2 কে ধরি, 2 কে যদি এ তে নিতে চাই তাহলে আমাকে শুরুতেই বলতে হবে অ্যাড্রেস ইকুয়ালস টু 2 কত নম্বর অ্যাড্রেসে আছে? 6, তাহলে 6 দিলাম। রিড করবো না রাইট করবো? এবার ভ্যালুটাকে কপি করে নিয়ে যেতে চাই, কি করবো, রিড। রাইট ইকুয়ালস টু কত হবে? 0। তারপরে লোড এল এ, লোড এ পুরোটা লিখবেন, আপনি লোড এ পুরোটা লিখবেন, লোড এ ইজ ইকুয়ালস টু 1। এখান থেকে 2 নম্বর ভ্যালুটা বেরিয়ে আসলো, আমি যদি দুইটাই লোড করি তাহলে 2 ঘরেই আমার 2 চলে যাবে। আমি চাই শুধু এ নম্বর রেজিস্টারে 1 মানে ভ্যালুটা যাক, তাহলে লোড এ কে হাই করবো আর লোড বি কে কি করবো, লো। তাহলে আমার এই 6 নম্বর লোকেশনে যে অ্যাড্রেসটা আসছে, ভ্যালুটা আছে, সেটা এখান থেকে বেরিয়ে যে এ নম্বর রেজিস্টারে যে বসে থাকবে, এখানে 2 চলে আসলো। এবার আমি স্টেপ 4 এ যে এই জিনিসটাই করব, একটু আমাকে বলুন তো দেখি স্টেপ 4 কতটুকু বুঝতে পেরেছেন আপনারা? বলেন অ্যাড্রেসের ঘর ভ্যালু কত হবে? 7 7 7। দেন রিড না রাইট? রিড বলেন স্যার রিড হবে না, তারপরে কি হবে সেটা বলতে রাইট 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 0 রাইট 0 স্যার লোড 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 0 0 should be 1 বুঝছেন সবাই? 4 নম্বর স্টেপ ডান। এবার আসেন আমরা একটু পরের স্টেপে যাই, স্টেপ 5 নম্বর স্টেপে কি হয়। তাহলে এই ভ্যালুটা এখন 2 হয়ে গেল, এটা হয়ে গেল 3, 2 আর 3, এরা কি ডিরেক্টলি চলে যাবে এলুতে নাকি কোনো কন্ট্রোলার ওয়ার্ড আছে এখানে? 2 এবং 3 ডিরেক্টলি চলে যাবে। 2 এবং 3 যোগ হয়ে শিফটারে 5 চলে আসলো। এই শিফটারের 5টা এখান থেকে যে এইখান থেকে ঢুকবে, এই যে সবুজ কালারের মার্ক করেছে, ব্ল্যাক কালার দিয়ে দেখে 5টা এখান থেকে এসছে, 5 এখান থেকে আসলো। এখন আমি কি করব, মার্কস সিলেকশন, মার্কস আমি এম লিখলাম, আপনারা ফুল লিখবেন। মার্কস ইকুয়ালস টু কত হবে, 0 না 1 হবে? 1
1 স্যার 1 মার্কস হচ্ছে 1 অ্যাড্রেস a ইজ ইকুয়াল টু কত হবে কোন অ্যাড্রেসে রাখবো প্রশ্নের কথা মনে করুন অ্যাড্রেস 8 8 এ রাখবো রিড করবো না রাইট করবো এখন রাইট 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 রিড 0 রাইট 1 ডান 5 বোঝা গেছে ফার্স্ট স্টেপ দিয়ে আমি কিভাবে করে ভ্যালুগুলোকে যোগ করে এবং সেইটা আবার নির্দিষ্ট লোকেশনে রেখে আসলাম কেউ যদি চাইতো যে মেমরি থেকে এখান থেকে আউটপুট বের করে নিয়ে আসবে কেউ যদি চাইতো তখন আবার কি করতে হতো আবার অ্যাড্রেস সিলেক্ট করতে হতো 8 আমরা রিড করতাম এবং আউটপুট এনাবল করে দিতাম তাহলে এটা বেরিয়ে পেন ড্রাইভে চলে যেত সবাই কি ধরতে পেরেছেন ওটার দরকার নেই এই 5টা স্টেপই আনা সবাই কি তুলেছেন আমার সাথে সাথে ইয়েস স্যার ওকে গুড তাহলে এইটা দেখুন এইটা হচ্ছে একদম নিজস্ব আমার ওয়ে যেভাবে করে আমি ব্যাখ্যা দিয়েছি কিন্তু এখানেও একটা ওয়ে লেখা আছে যেটা বইয়ের ওয়ে যদি মনে করেন স্যার আমি এইটা ভালো লাগে না আমি বইয়ের মতো করে লিখবো ইউ ক্যান ইউজ দিস থিং অলসো মানে আপনি এখানে বইয়ের মতো করে লিখতে পারেন বইয়ের মতো যেটা হয় আমি নিজেই বুঝি না ভালো করে মাঝে মধ্যে এর জন্য আমি আমার ওয়েতে দেখাইছি এখানে ওরা টাইম স্টেট প্রথমে একটা ভ্যালু দিচ্ছে 2 তারপর একটা ভ্যালু দিচ্ছে 3 তারপরে সেগুলো বাইনারিতে কনভার্ট করে সেটার বিয়োগফল বের করছে বা যোগফল সেটা আবার রেজিস্টার 1 নম্বর লোকেশনে সেট করছে ওরা লোকেশন গুলোকে বলছে এ বি আর এম বোঝা গেছে কি তো এইভাবে করে করেছে যদি মনে করেন এগুলো ব্যাখ্যা দিতে আপনার সুবিধা সেটা আমার মনে হয় এটা কঠিন হবে এর চাইতে আপনি স্টেপ ওয়াইজ দেখালে জিনিসটা সহজ হয়ে যাবে সবাই কি বুঝতে পেরেছেন কথা স্যার জি, স্টেপ স্যার। 5টা এবার একটু দেখেন রাইট আবার একটু দেখাই হ্যাঁ বলুন স্যার এএলইউর সিলেকশন পিনটা কিভাবে সেট করব এর সেটা কোনো সিলেকশন পিন ইলেকশন পিন মানে ইলেকশন সিলেকশন যাই বলি কোনো পিনই এখানে দিবেন না এই ফিগারের মধ্যে কোনো ধরনের চেঞ্জ নাই ফিগার এটা ফিক্স সারা জীবন কারণ এখানে কি রেজিস্টারের সংখ্যা বাড়বে আমি যদি রেজিস্টার 7 এখানে তো রেজিস্টারই নাই আমরা শুধু লোকেশন তাহলে এখানে এই ছবিতে কোনো চেঞ্জ নাই যেমন আছে হুবহু সেম ছবি আঁকতে হবে ব্যাখ্যার সময় চেঞ্জ হবে যেটা আমি একটু আগে দেখালাম স্টেপ ওয়াইজ ক্লিয়ার কি ইয়েস স্যার তার ফিগারটা Yes, করে sir. আমরা তারপরে স্টেপ ওয়াইজ লিখবো না এক্স্যাক্টলি অথবা এক সাইডে ফিগারকে বাম পাশে স্টেপ লিখতে পারেন একটা লিংক দিতে দেখ কি লিংক দেয় নাই কোনো লিংক তার কিন্তু ফিগারের এটার একটা মধ্যে problem হচ্ছে আছে। ভ্যালু দিতে হবে ওইখানে না কিছু দিতে হবে না, বললাম কোন অ্যাসাইনমেন্ট আছে কিছু দিতে হবে না ফিগার তো ফিক্স হ্যাঁ ফিগার ফিক্স কিন্তু এটা একটা প্রবলেম আছে সেটা কি কে বলতে পারেন ক্লাস অর্গানাইজেশন প্রবলেমের কারণে এটাতে আসছি এইটারও একটা প্রবলেম আছে সেটা কি উনি কি পিডিএফ করে দিতে বলছে কি মনে হয় প্রবলেমটা দেখুন তো আমি একটু প্রবলেমটা করতে ধরে বলেন। দেওয়ার চেষ্টা করি বুঝেন কিনা কত তো বলার আমি যখন এখানে কাজ করছিলাম যখন এই 2 নম্বর ভ্যালুটাকে বাইরে বের করতেছি তখন যখন 2 বাইরে থেকে এখানে 2 হয়ে যাচ্ছিল তখন 3 কে কি সাথে সাথে নেওয়ার সুযোগ ছিল একই সাথে নাকি 2 কে নেওয়ার পরের স্টেপে 3 কে নিয়েছি স্যার পরের পরের স্টেপে step। তাহলে এইটা এক 2 কে নেওয়ার জন্য যদি 5 সেকেন্ড সময় এক লাগে সব তাহলে 3 কে নেওয়ার জন্য আরো 5 সেকেন্ড মানে 10 সেকেন্ড সময় লাগতেছে কিন্তু যদি একসাথেই দুইটাকে নেওয়া যেত তাহলে কি 5 সেকেন্ডই হয়ে যেত না ব্যাপারটা ইয়েস স্যার এই যে দুই অ্যাসাইনমেন্ট লিখে রাখো তার মানে এইটা এই সমস্যা এটা টাইম কনজিউম করে বেশি চ্যাপ্টার 5 যেহেতু স্ক্র্যাচপ্যাড মেমোরির একটাই আউটপুট তাই এটা একসাথে শুধু একটাকে আউটপুট নিতে পারে এবং অনেক বেশি পরিমাণ সময়ের প্রয়োজন হয় ম্যাথ আমি আশা করি আপনারা বুঝতে পেরেছেন তাহলে এইটাও আমাদের একটা গুড স্কোপ না এই যে গুড অপশন না আমরা চেষ্টা করবো সময়কে বাঁচানো যায় সময় কিভাবে কিভাবে বাঁচানো যায় যদি এই মেমোরি কার্ডের একসাথে 2টা আউটপুট লাইন থাকে তখনই কিন্তু অল্প সময়ে অর্ধেক সময় একই সাথে 2 কে নিয়ে যেতে পারবে এবং 3 কে নিয়ে যেতে পারবে তাহলে সেটার নাম কি হবে সেটার নাম হবে প্রসেসর ইউনিট ডিজাইন লোড আছে ইউজিং 2 পোর্ট লোড আছে স্ক্র্যাচপ্যাড মেমোরি হ্যান্ডিনে সাথ দে তাহলে 2টা পোর্ট আছে এরকম স্ক্র্যাচপ্যাড মেমোরি ব্যবহার করে যদি আমরা ডিজাইন করি সেটা হচ্ছে মোস্ট অ্যাডভান্স তাহলে সেটা কিভাবে করা যায় একটু দেখি স্ক্র্যাচপ্যাড মেমোরি আমি যেটা লিখে দিয়েছি সেটা হচ্ছে সলিউশন এটা হচ্ছে আমাদের থার্ড ওয়ান লাস্ট ওয়ান এটার টপিক কি প্রসেসর ইউনিট উইথ এ 2 পোর্ট মেমোরি আগেটা ছিল প্রসেসর ইউনিট উইথ স্ক্র্যাচপ্যাড মেমোরি এখনো স্ক্র্যাচপ্যাড মেমোরি 2টা মেমোরি দিয়ে 2টা পোর্ট দিয়ে হয়েছে চেঞ্জটা আসছে কোথায় এখানে 2টা আলাদা আলাদা আউটপুট চলে আসছে যদি এই 2টা আউটপুট দেখেন নতুন কি আসছে এখানে একটা সিপি চলে আসছে সিপি মানে হচ্ছে ক্লক পাস এই ক্লক পাসটা দিয়ে আমি পুরো ব্যাপারটাকে ঘটনাটাকে ঘটাবো কিভাবে ঘটাচ্ছি কিভাবে করে 2 এবং 3 নিতে হয় সেগুলো আগের টপিকে দেখানো হয়েছে সেটা ধরে নেই
স্কেচ প্যাড মেমোরির এখানে 2 আছে এবং এখানে 3 আছে, আগের মতো কোশ্চেনটা কি আবারও 3 নম্বর পার্টের জন্য লিখে রাখবেন 2 + 3 আমার সাথে সাথে লিখতে থাকেন, করতে থাকেন, ইকুয়ালস টু 5। এটা 6 নম্বর লোকেশনে আছে, এটা 7 নম্বর লোকেশনে আছে, এটা 8 নম্বর লোকেশনে যাবে। এটা হচ্ছে কোশ্চেন। লোকেশন গুলাকে বোঝার জন্য মানে এক্স কি বলে এটাকে 0x এভাবে করে লেখা যেতে পারে। এই ঘটনার জন্য প্রথমে আমি স্টেপ 1 করব। স্টেপ 1 এ আমি ক্লোকপালসকে কি করব, কি হবে খেয়াল করুন। ধরে নিচ্ছি 2 3 এখানে আছে, তাহলে আমি ক্লোকপালস শুরু করব 0 দিয়ে। ক্লোকপালস ইকুয়ালস টু 0। আচ্ছা, ক্লোকপালস ইকুয়ালস টু 0 দেওয়ার সাথে সাথে এখানে কি আছে, 0 0 একটা বাবল আছে, তাহলে বাবল থাকা মানে কি 0 কি হয়ে যাবে, যোগ করে 1 হয়ে যাবে, 1 হয়ে যাবে। তাহলে ক্লোকপালস 0 দিলে 1 হয়ে গেলে এটা কি রাইট অ্যানাবেল হবে না রিড অ্যানাবেল হবে? স্যার নোট করতে গেছে ভালো করে- এই মিউট করুন, ফালতু ফালতু কথা বলে দিচ্ছেন, মিউট করে নেন। তাহলে এখানে সিপি ইকুয়ালস টু 0 হলো, 0 হলে এইটা একটা ইনভার্টেড আছে বা বাবল আছে, তাহলে এটা 1 হয়ে যাবে ট্রান্সফার হয়ে। তাহলে ধরে নিচ্ছি সিপি ইকুয়ালস টু 0 দিলে 1 হয়। 1 দিলে কে অ্যানাবেল হবে, রাইট অ্যানাবেল হবে না রিড অ্যানাবেল হবে সেটা বলুন। এখানে ডব্লিউর উপরে কি কোনো বার দেওয়া আছে? যদি তোরটা জিজ্ঞাসা তোরটা টার্নিং হয়েছে তোরটা হয়েছে যদি না স্যার, জিজ্ঞাসা যদি ডব্লিউর উপরে বার না দেওয়া থাকে তাহলে ধরে নিতে হবে সাবমিট ডব্লিউর হয়েছে কিনা উল্টা জিজ্ঞাসা। পাশে একটা আছে যেটা হচ্ছে বার সহ। তাহলে যেহেতু এখান থেকে ইনপুট আসছে 1 এর সাথে কে অ্যালাইন করবে, রাইট না রিড? তাহলে ঠিক আছে স্যার রাইট। রাইট অ্যানাবেল হবে। তাহলে আমার তো রাইট অলরেডি আমি দেখানো হয়ে গেছে, তাহলে আমি রাইট এখানে দেখানোর প্রয়োজন নাই। তাহলে আমি যেটা করব, প্রথমে সিপি ভ্যালুটা 0 এর পরিবর্তে 1 দিব। তাহলে 1 দিলে ঘটনাটা কি ঘটে একটু দেখার চেষ্টা করি। এখানে আমি সিপি 1 দিলাম, 1 দিলে এটা বার হয়ে 0 হয়ে গেল। 0 হওয়া মানে কি, উল্টা পাশে আসলে রাইট বসে আছে বার হিসেবে, তাহলে রিড করবেন। তাহলে সিপি ইকুয়ালস টু 1 দিয়ে আপনি লিখবেন টেন্স, এভাবে টান দিয়ে লিখবেন রিড অ্যানাবেল, আর অ্যানাবেল পুরোটা লিখবেন আপনারা, আমি একটু সংক্ষেপে লিখতেছি। আর অ্যানাবেল আর রাইট ডিসেবল হয়ে গেছে, রিড করলাম। এখন কোন ভ্যালুটাকে রিড করতে চাই খেয়াল করুন, একই সাথে আমরা দুইটা ভ্যালুকে রিড করব। তাহলে আমি সিপি ইকুয়ালস টু 1 দিয়ে আনএনাবেল করলাম। এবার অ্যাড্রেস এ অ্যাড্রেস এ ডবল ডি অ্যাড্রেস এ যে অ্যাড্রেস ইকুয়ালস টু কত দিব, কত নম্বর ঘরে আছে 6। বি অ্যাড্রেস কত দিব, কোন ভ্যালুগুলোকে আমি রিড করতে চাই, কোন ভ্যালুগুলোকে বাইরে নিয়ে আসতে চাই। বি এর ভ্যালু হচ্ছে 7, বি অ্যাড্রেসের ভ্যালু 7। দুইটা ভ্যালু সিলেক্ট হয়ে গেল, এদেরকে আমি রিড করব। রিড অ্যানাবেল করেছি, দুইটা ভ্যালু সিলেক্ট করেছি। সেই সাথে নিচের দেখুন রেজিস্টার এ ইজ ইকুয়ালস টু কি হয়ে গেছে বলেন তো, সিপি ইকুয়ালস টু 1 দেওয়ার সাথে সাথে রেজিস্টার 1 এ কি এতে কি চলে গেছে 1। রেজিস্টার বি ইজ ইকুয়ালস টু কি 1। একটু মজার বিষয়টা খেয়াল করেন, যখন আপনি সিপি ইকুয়ালস টু 1 দিবেন সেই সাথে সাথে এটা কি অ্যানাবেল হয়ে গেছে কিনা, কারণ এরাও তো কানেক্টেড আছে এখানে এবং এখানে কানেক্টেড আছে কিনা, ও কানেক্টেড অ্যাক্টিভ হয়ে গেছে, ও অ্যাক্টিভ হয়ে গেছে। লেখা আবার ছিল এ বলতো অ্যাড্রেস অ্যাটাচ সিলেক্ট করে করে পরে দিয়েছেন, বি দিতে। অ্যাড্রেস সিলেক্ট করে দিয়েছেন, এ আর বি আবার ইন্টারনালি এদের সাথে কানেক্টেড। তাহলে 2 এবং 3 সরাসরি এখানে চলে আসবে কিনা, এই কয়টা স্টেপ লিখলেই। এবার বলেন স্টেপ 2 তে কি হবে, আমাদের ভ্যালু চলে আসছে, ভ্যালুটাকে আমি সেভ করে রাখবো। তাহলে এখান থেকে 2 এবং 3 যোগ হয়ে 5 চলে আসলো, 5 এখান থেকে শিফট হয়ে এখানে চলে আসলো। এখন আমি নির্দিষ্ট লোকেশনে 5কে সেভ করব। তাহলে সেভ করার জন্য ক্লোক পাস প্রথমে দিতে হবে কি, ক্লোক পাস ইকুয়ালস টু 0। ক্লোক পাস যদি 0 দেই রিড অ্যানাবেল হবে না রাইট অ্যানাবেল হবে, রাইট। রাইট অ্যানাবেল হলো। তাহলে আমি একটা যে কোনো অ্যাড্রেস নিলেই হবে, আমি এ অ্যাড্রেস নিলাম, এর এ অ্যাড্রেস ধরেই সেভ করব। এ অ্যাড্রেস ইকুয়ালস টু আমার কত নম্বর লোকেশনে সেভ করতে চাই 8 নম্বর লোকেশনে। রাইট অ্যানাবেল এ যে 8 নম্বর লোকেশনে সেভ হয়ে গেল, ডান। এই দুইটা স্টেপ দিয়ে পুরো বড় ঘটনাটা কাজ করে ফেলবে। পরীক্ষা আসলে আপনাকে শুধু এই দুইটা স্টেপ আসতে হবে, প্রথমে সিপি ইকুয়ালস টু 1 দিতে হবে, তারপর সিপি ইকুয়ালস টু 0 দিতে হবে। ক্লিয়ার? সবাই কি বুঝতে পেরেছেন?
ইয়েস স্যার। ওকে, থ্যাংক ইউ। আশা করি বুঝতে পেরেছেন। এইটা কিন্তু আর কোনোভাবেই রিপিট করার সুযোগ নেই, আমি আবারও বলছি। কারণ অনলাইন ক্লাসে কোনো আর আমার ক্লাস পাবো সব মিলে একটা থিওরি ক্লাস, বুধবারে তো পহেলামি আছে। তো এইখানে মাথায় রাখতে হবে আমাদের অনলাইন অফলাইন বলে আমরা কম বুঝতেছি এরকম যেন না হয় বিষয়টা, আমরা বুঝবো সবই। তাহলে আমাদের এটা হয়ে গেল স্কেচ মেমোরি বেস বাস অর্গানাইজেশন। তো আমি একটু রিভিউ যদি করি, 3 ধরনের হয়, একটা হচ্ছে বাস অর্গানাইজেশন রেগুলার, একটা হচ্ছে স্কেচ মেমোরি বেস প্রসেসর লজিক ডিজাইন, একটা হচ্ছে 2 পোর্ট মেমোরি বেস প্রসেসর লজিক ডিজাইন। বেস্ট হচ্ছে 2 পোর্ট মেমোরি বেস। পরীক্ষা যদি আসে আমি বলে দিচ্ছি প্রথমটার জন্য এই 5টা লিখতে হবে, আর দ্বিতীয় এবং তৃতীয়টা আমি ব্যাখ্যা সহ ডায়াগ্রাম দেখিয়ে দিয়েছি। আশা করি সবাই ক্লিয়ার হয়েছে। এখন সবাই সবাইকে দেখতে থাকেন এখানে, আমি সবাইকে দেখানোর চেষ্টা করি। মনে করেন ক্লাসরুমে আছে, ছবি দেখেন, নিজেদের কাজ দেখতে পাবেন না। কোথা দিয়ে যেন দেখে, ভিউ থেকে দেখে নাকি সুবিধার মন ক্লাসে বসাই দিই। দেখা যায় কিনা দেখি। কই কেউ নাই কেন ক্লাসে? ও এটা তো মানে ভিডিও অন করলে আসে নাকি? জি স্যার। ও আচ্ছা জি আচ্ছা, স্যার। 2-1 তো ভিডিও অন করলে দেখতে পাইতাম, একটা সমস্যা নেই। সিন চেঞ্জ করা যায় তাই না? বুঝতে পারছি, ঠিক আছে। আজকে যেটা হবে 22 তারিখে আরো কিছুক্ষণ পড়বো, 11:30 পর্যন্ত বা 12:30 পর্যন্ত পড়বো। 12:30টার পরে মানে আমি ল্যাবও দেখিয়ে দিব 10 নম্বরটা। ওই 10 নম্বরে কোনো ইমপ্লিমেন্টেশন নাই, 9-10 সবকিছু সামনের ল্যাবে আমি আপনাদেরকে দেখাবো। তো 12:30 পর্যন্ত থিওরি করার পরে আমরা যেটা করব, বাকি 1.5 ঘন্টায় ওইএল করব। ওইএলটা আমি বলে দিব আপনাদেরকে, সিমুলেশন করবেন টিঙ্কার প্যাডে। যা আমরা ল্যাবে করছিলাম সেরকম কিছু না, তার বাইরের কিছু হইতে পারে, সেটা আপনার প্রজেক্টের অংশ হইতে পারে, সেটা আপনার হ্যান্ডিং কেন? প্রজেক্টের বাইরের অংশ। হ্যান্ডেল তো হ্যান্ডেল তো কথা ওইএল করে আপনি জাস্ট ওইএল এর আন্ডো হ্যান্ডেল গ্রুপ ওয়াইজ করে সেটা একটা রিপোর্ট লিখবেন, রিপোর্টের উপর মার্কিং। তার মানে সাবমিট হয়েছে ম্যাডাম। যদি সিমুলেশন মেলাতেও না পারেন, রিপোর্টটা যেন ভালো। হ্যান্ডেল না মানে ওইএল এর সিস্টেমটা যদি এমনি ওইএল অ্যাটাচ কনসেপ্ট আসছে এই যে ওয়েস্টার্ন কান্ট্রি থেকে, যে স্টুডেন্টরা 1 থেকে 10 পর্যন্ত এক্সপেরিমেন্ট করলো, হ্যান্ডেল ওরা কি বুঝতে পারছে তার উপর বেস করে একটা প্রবলেম ওরা সলভ করবে নিজেরা, ওখানে টিচার হেল্প করবে না, প্রবলেমটা আপনারা সলভ করবেন নিজেরা নিজেরা। তো সেটাই হচ্ছে ওইএল। সেই জিনিসটা করার পরে আপনি আপনার মতো একটা ল্যাব রিপোর্ট লিখবেন। ওইএল এর গাইডলাইন অলরেডি আমি দিয়ে দিয়েছি, যেভাবে করে ল্যাব রিপোর্ট লিখতে হয় সেটা ধরে ধরে ওইএল গ্রুপ থেকে একটা। এটা নিয়ম হচ্ছে ক্লাসে বসেই লেখা, কিন্তু যেহেতু ক্লাসে আমি থিওরি পড়াচ্ছি সময় কমে আসবে, আপনি পরবর্তীতে সময় নিয়ে ওইএলটা লিখবেন। ওইএল টুইএল হয়ে গেলে আমাদের আর ঝামেলা থাকবে না। তাহলে আমরা আগামী যে ল্যাব ক্লাস পাবো সেটা আগামী সোমবার 29 তারিখে, সেদিন আমাদের ল্যাব কুইজ এবং হচ্ছে প্রজেক্ট ডেমনস্ট্রেশন এগুলো হওয়ার কথা। তো যেহেতু শর্ট টাইম, আমি ওই দিন একটু করতে চাই, আপনাদের ল্যাব কুইজের পাশাপাশি একটু হার্ডওয়্যার গুলোকে দেখাতে চাই। তো সেই দিন আপনারা প্রজেক্ট দেবেন না, প্রজেক্টের জন্য টাইম দেবে 5 তারিখ আগামী, মানে পরীক্ষার আগ পর্যন্ত 4 তারিখের মধ্যে যে কোনো দিন আপনি প্রজেক্ট রিপোর্ট দিতে পারবেন আমাদেরকে। তাহলে সেটা আমি বলে দিচ্ছি, প্রেজেন্টেশন প্রজেক্ট রিপোর্টের ব্যাপারটা। প্রজেক্ট ডেমনস্ট্রেশন বা প্রজেক্ট পুরো ব্যাপারটা আমার ফিজিক্যালি নিচে এতদিন, কিন্তু যেহেতু অনলাইন ক্লাস হয়ে আমাদের একদম অনেক ক্লাসগুলো একটু শিডিউল বিপর্যয় ঘটে গেছে। তো 29 তারিখে লাস্ট ক্লাসের দিন আপনারা প্রজেক্ট না দিয়ে যেটা করবেন, ভিডিও রেকর্ডিং করবেন। পুরো প্রেজেন্টেশনটা গ্রুপে সবাই অ্যাটলিস্ট 1 মিনিট করে হলেও বলবেন, একটা প্রেজেন্টেশন স্লাইড বানিয়ে সেটা ভিডিও রেকর্ডিং করবেন। সেই ভিডিও রেকর্ডিংটা আমাকে সাবমিট করবেন 4 তারিখের মধ্যে। এর নিয়ম 29 তারিখে, সেটা না করে আপনি পরের মানে পরীক্ষা শুরুর আগ পর্যন্ত করতে পারবেন। তাহলে এই চ্যাটটা কি হবে, আমি একটু লিখছি, আপনারা একটু আমার সাথে নোট করে নিতে পারেন, কারণ এখন শিডিউল বারবার চেঞ্জ করতেই হবে। আজকে 22, সামনে 24 তারিখ, তারপর 29 তারিখ। 22 তারিখ এখানে ওইএল হবে, রিপোর্ট লিখতে হবে। এটা রিপোর্টের ফরম্যাটে না হবে গ্রুপ 1
গ্রুপ 1 আমি একটু বাঁকা করে লিখছি, সরি, গ্রুপ 1 আন্ডারস্কোর ওইএল রিপোর্ট, বুঝা গেছে? এইটুকু লিখতে হবে, ফাইলের নাম গ্রুপ 1 আন্ডারস্কোর ওইএল রিপোর্ট। যদি এখানে হিজিবিজি ভাবে সুন্দর করে লেখা হয়নি, বুঝে নেন। তাহলে 22 তারিখে হবে গ্রুপ 1 আন্ডারস্কোর ওইএল, এরকম করে একটা রিপোর্ট লিখবেন, সেটা সাবমিট করে দিতে হবে, নাথিং এলস। এটা আজকের দিনের কথা। 24 তারিখে আমরা থিওরি সিলেবাস সবকিছু শেষ করব। 24 তারিখে আমাদের থিওরি ক্লাস হবে। এখানেই আমাদের থিওরি কুইজ হওয়ার কথা ছিল, কিন্তু মেবি অনলাইন ক্লাস হওয়ার কারণে থিওরি কুইজটা এখানে হচ্ছে না, আমি বলেই দিলাম। সেটা চলে যাবে আগামী 24-এর পরের ক্লাস কয় তারিখে পড়ে আমাদের? 29 29th অফ এপ্রিল। সেখানে আমাদের 29th অফ এপ্রিলে আমাদের ল্যাব কুইজ হবে, ল্যাব কুইজ হাজি বাজি করে লিখি, প্লাস থিওরি কুইজ, দুইটাই হবে সেদিন। যারা থিওরি কুইজে মোটামুটি ভালো পাইছেন তাদের আর টেনশন নাই, যারা একটু কম পাইছেন তারা একটু করেন। থিওরি কুইজের কোশ্চেন টোশ্চেন সব বলে দিব সামনে বুধবার। থিওরি কুইজ এখন বলবো না, থিওরি কুইজের সিলেবাস হ্যান্ডেড দিয়েছো ছিল ভাই। এইটা হচ্ছে 29 আন্ডোমানে কি ল্যাব ক্লাস, আন্ডোমানে কি তাহলে 24 এ কোনো কুইজ নাই। তুই একটা জিনিস দাগাই তাহলে দিতে বাকি জিনিসপত্র কবে চলে যাবে? ওই বাকি জিনিসপত্র ল্যাপটপে কোনো চলে যাবে অপশন দেখি 4-5 আন্ডো অপশন আছে কিনা আন্ডো দিলে দাগানোটা যাইবো কি মানে এটা লিখে 24 ব্যাকে যাওয়া আর কি এই তারিখে বাকি সবকিছু হবে। 4-5-2024 তারিখে আপনারা প্রজেক্ট প্রেজেন্টেশন দিবেন, তারপরে আপনারা প্রজেক্ট রিপোর্ট সাবমিট করবেন, প্রজেক্ট রিপোর্ট, প্রেজেন্টেশন, এগুলো সব সাবমিট করবেন, আর সাথে হার্ডওয়্যার ডেমনস্ট্রেশন করবেন। যেহেতু 4 তারিখে আমাদের আসতে হচ্ছে না, এগুলো সব অনলাইন হবে, তাই আপনি হার্ডওয়্যারটা 29 তারিখের মধ্যে রেডি রাখবেন। হার্ডওয়্যারটা শুধু ব্রিং করে নিয়ে আসবেন, ওটার একটা মার্কিং আছে, হার্ডওয়্যার HW, এটা ব্রিং করে নিয়ে আসবেন। আমি আবারও বলছি, 22 তারিখ আজকে ওইএল হবে, গ্রুপ থেকে একটা রিপোর্ট জমা করবে, গ্রুপ 1 ওইএল। 24 তারিখ শুধু থিওরি সিলেবাস শেষ করা হবে, কোনো কুইজ হবে না। এই কুইজটাই শিফট হবে 29 তারিখে, মানে আপনি পড়াশোনা করে রাখবেন 24 তারিখের মধ্যে, একদিন 2টা কুইজ দিতে হবে। আর সেদিন ল্যাব কুইজ হবে, থিওরি কুইজ হবে, আর সাথে হচ্ছে হার্ডওয়্যার ডেমনস্ট্রেশন, মানে হার্ডওয়্যারটা ক্যারি করে নিয়ে আসবেন, যেটা প্রজেক্ট আপনি বানাতে যাচ্ছেন, নাহলে আর আমাদের সাথে দেখা হচ্ছে না। এটা হচ্ছে 29 তারিখে 3টা কাজ, হার্ডওয়্যারটা দেখবো আমি। আর 4-5-24 তারিখে প্রেজেন্টেশন এবং রিপোর্ট জমা দিবেন। প্রেজেন্টেশন অনলাইনে রেকর্ডিং হবে, যেখানে আপনার ফেস দেখানো হবে, আর রিপোর্টটা পিডিএফ ফাইলে জমা দিবেন, যেটা একই নামে হবে, গ্রুপ 1 আন্ডারস্কোর রিপোর্ট, প্রজেক্ট রিপোর্ট। ফাইলের নামগুলো যদি আপনারা না বোঝেন, GROUP গ্রুপ 1 আন্ডারস্কোর প্রজেক্ট রিপোর্ট, যে ফাইল জমা দিবেন একই নামে সেভ করবেন, প্রজেক্ট রিপোর্ট। সরি, মাউস দিয়ে লিখছি, কষ্ট হচ্ছে, অনেকদিন লেখা হয়নি, জিনিসপত্র নাই এখন। প্রজেক্ট রিপোর্ট, তাহলে এইভাবে করে নাম দিবেন। এখন খেয়াল করেন আমরা প্রেজেন্টেশনটা কিভাবে জমা দিব। প্রেজেন্টেশন জমা দেওয়ার জন্য আপনাদেরকে একটা গুগল ফর্ম দিতে, সেই ফর্মে আপনি ভিডিও করে গুগল ড্রাইভ হোক অথবা ড্রপবক্স হোক, যে কোনো একটা অনলাইন প্ল্যাটফর্মে রাখবেন, ইউটিউবেও দিতে পারেন, সমস্যা। তারপরে সেই লিঙ্কটা আমাকে দিয়ে দিতে হবে। লিঙ্কটা আমি যে টিমসে ফর্ম দিব, এই আমাদের পোর্টালে ফর্ম দিয়ে দিব, একটা গুগল ফর্মের লিঙ্ক, সেখানে যে অ্যাটাচ করে দিতে পারবেন। পরীক্ষার আগ পর্যন্ত টাইম আছে, যেদিন খুশি আগে দিলে আগে দিতে পারেন, এখন যদি করে রাখেন এখনো দিয়ে দিতে পারেন। প্রেজেন্টেশনটা ওইভাবে করে যাবে, আর বাকি জিনিসপত্র তো ওই আমাদের লিঙ্কে আপলোড। সবাই কি ধরতে পেরেছেন অ্যাক্টিভিটি গুলো? আরো কোনো কোশ্চেন? স্যার কুইজের টপিক গুলো আবার একটু বলতেন যদি। না, কুইজের টপিক আমি বলিই নাই। কেন বলি নাই? কারণ 24 তারিখে তো আমরা একটু পড়বো, তখন আমি আপনাদেরকে একটা শর্ট সাজেশন দিয়ে দেবো হিস্ট্রির জন্য। আমাদের থিওরি ক্লাস তো আরেকটা বাকি আছে, আজকে তো থিওরি ক্লাস না, এটা অ্যাডভান্স পড়াচ্ছি সিলেবাস শেষ করার জন্য। ওকে স্যার। 24 তারিখে আমি বলে দিব। তাহলে আমরা লেকচার 3 পড়ে ফেললাম, লেকচার 3 আমাদের ডান। আর আমি সব বলে দিচ্ছি আপনাদের, বলুন। আচ্ছা, আমাদের ওইএল রিপোর্টের ডেডলাইনটা কবে স্যার জমা দেওয়ার? ওইএল এর রিপোর্ট হচ্ছে আগামী ল্যাব ক্লাসের আগ পর্যন্ত ডেডলাইন, মানে এটা একটা রেগুলার রিপোর্ট হিসেবে ধরতে পারেন, বুঝতে পারছেন? ওকে স্যার, ঠিক আছে। দেখেন ওইএলটা, হ্যাঁ বলুন। স্যার আপনি যে 22 তারিখ আজকে আর কি ওইএল যে লিখলেন, ওইটার ইয়েটা তো বুঝি নাই।
আজকে কি ওটা না বুঝাই এখন তো দিলে? বুঝাইনি, এখনো বুঝাইনি, আমরা তো ল্যাব শুরুই করি নাই। আজকে 22 তারিখে আমি যে আধা ঘন্টা 1.5 ঘন্টা সময় দিব, সেখানে আপনারা ওইএলই করবেন। ওইএল এর আমি কোশ্চেন বলে দিব যে এইটা আপনারা বাসায় বসে এখন ইমপ্লিমেন্ট করার চেষ্টা করেন। একটা কোশ্চেন দিয়ে দেবো, সেটার একটা গ্রুপ ওয়াইজ রিপোর্ট লিখতে হবে, এটা বলবো। ওইএল এর ডেডলাইনটা দিছি, ডেটটা দিছি যে আজকে করবো আমরা, কিন্তু কি করবো সেটা এখনো বলি নেই। আসুন স্যার তাহলে এটা আমাদের বলুন। স্যার আমাদের ফাইনালে কি কোনো অ্যাসাইনমেন্ট থাকবে? হ্যাঁ, বুঝি নাই। স্যার ফাইনালে কি কোনো অ্যাসাইনমেন্ট থাকতে পারে? ফাইনাল অ্যাসাইনমেন্ট, হ্যাঁ অবশ্যই থাকবে। মিডও অ্যাসাইনমেন্ট ছিল, ফাইনালেও থাকবে। কিন্তু ফাইনালে যে অ্যাসাইনমেন্ট করবেন সেই টপিক এখনো শেষ করা হয়নি। এই টপিক শেষ করে আমরা অ্যাসাইনমেন্ট দিতে পারবো এই উইকের এন্ডে। ওইটার জন্য সময় পাবেন আপনি, ওইটা অনেক সময় পাবেন করার জন্য, টেনশনের কিছু নেই। ওইটা করলে আপনার মেইন পরীক্ষা ভালো হবে, পরীক্ষার আগের প্রিপারেশন হবে ওইটা। বোঝা গেছে? জি স্যার। ওকে, আশা করি আর কেউ স্যার বলবে না। আমরা এএলইউ এখান থেকে দেখছি, তার লেকচার 3 তে আমরা দেখলাম এএলইউ এবং বাস অর্গানাইজেশন। এটা লেকচার 3 ক্লোজ, ডান। লেকচার 4 এ চলে যাবো সরাসরি। সবাই লেখেন লেকচার 4, পেজ নম্বর, সরাসরি আমি অন্য একটা কিছু দেখাচ্ছি, পেজ নম্বর 20। লেকচার 4 কোশ্চেন হচ্ছে পেজ নম্বর 20 তে। এটা লেখেন, যার টপিকের নাম হচ্ছে কন্ট্রোল ওয়ার্ড জেনারেশন। পেজ নম্বর লেকচার 4, পেজ 20, টপিকের নাম হচ্ছে কন্ট্রোল ওয়ার্ড জেনারেশন। এইটা পরীক্ষায় দেওয়া থাকবে কতটুকু, এই যে বাম পাশে যে টেবিলটুকু দিয়েছি সেটি দেওয়া থাকবে। এবং লেখুন সাপোর্টিং টেবিল, পেজ নম্বর 21। কোশ্চেন হচ্ছে পেজ নম্বর 20 তে, সাপোর্টিং টেবিল দেওয়া আছে পেজ নম্বর 21। রান। এই যে সাপোর্টিং টেবিল যেটা আছে পেজ নম্বর 21 এ টেবিলটা দেওয়া থাকবে। সবাই কি দেখতে পাচ্ছি? জি স্যার। এইটুকু হচ্ছে কোশ্চেন। এখানে কয়টা কোশ্চেন দেওয়া আছে? কয়টা কোশ্চেন দেওয়া আছে? স্যার 8টা। 1 2 3 4 5 6 7 8 9টা কোশ্চেন দেওয়া আছে। এই 9টা কোশ্চেন করার জন্য আমাদের ধারণা থাকতে হবে কন্ট্রোলার কাকে বলা হয়। আপনাকে শুধু বাম পাশের এই মাইক্রো অপারেশন গুলো দিয়ে দেওয়া হবে, বলা হবে তুমি কন্ট্রোল ওয়ার্ড জেনারেট করো। এই ফাংশনের কোনো প্রয়োজন নেই, এগুলো হচ্ছে কমান্ড, শুধু কমেন্ট। দেখুন এই কমেন্ট সেকশন বাদে এইটা হচ্ছে আমাদের পুরোপুরি অ্যান্সার। এতটুকু আপনাকে তৈরি করতে হবে অ্যান্সার, এবং এটা অবভিয়াস কোশ্চেন, পরীক্ষায় আসেই। কোশ্চেন হচ্ছে বাম পাশে, আর ব্লক করা অংশটা হচ্ছে অ্যান্সার। তাহলে স্যার প্রথমে কন্ট্রোল ওয়ার্ডের এবিডি এফ সি এইচ কোথা থেকে আসলো? একটু আগে যে বাস অর্গানাইজেশন পড়ছিলেন, মার্কসের মার্কসের সিলেকশন প্রিন্টকে কি বলেছিলাম বলেন? মার্কস এর কে সিলেক্ট করার জন্য সিলেকশন প্রিন্ট গুলোকে কি নামে বলেছিলাম? এ। মার্কস বি এর সিলেকশন প্রিন্ট কি বলেছিলাম? বি। এ এর সিলেকশন প্রিন্ট গুলোকে কি বলা হয়? চারটা যে থাকে সেগুলোকে কি বলা হয়? এ এফ, S1 S2 মনে আছে? এফ আউটপুট ফাংশন, S2 S1 S নট, আর শেষে কি থাকে? সি ইন। শিফট, এক্স্যাক্টলি, এফ সি ইন। শিফটারের জন্য যে সিলেকশন পিন থাকে তার নাম কি? এইচ। আর ডেকোডারের জন্য যে সিলেকশন পিন থাকে নিচের দিকে তার নাম কি? ডি। তাহলে এখান থেকে আসছে এ বি ডি এফ সি ইন এইচ। এই যে এই কয়টা নাম চলে আসছে। এ বি হচ্ছে ইনপুট সিলেক্ট করে, ডি হচ্ছে আউটপুট সিলেক্ট করে, এফ হচ্ছে ফাংশন সিলেক্ট করে, সি হচ্ছে ক্যারি, আর এইচ হচ্ছে শিফটার। নাম দেখে বুঝে নিতে হবে। তাহলে আমি এই 8টা করার জন্য কিভাবে করবো একটু দেখার চেষ্টা করি। ডান পাশে অ্যান্সার রাখলাম,
বামের দিকে কোশ্চেনটা রাখার চেষ্টা করলাম। এই বামের টেবিলটা পরীক্ষায় দিয়ে দেওয়া হবে, এই টেবিল ধরে আপনাকে ম্যাথ করতে হবে। যদিও এটাকে আর একটু ছোট করতে পারলে ভালো হতো, পুরোটা তো আসে না। 1 মিনিট। এটা কি ছোট হবে না? দাঁড়ান আমি আরেকটু মানে এটাকে স্লাইডটাকে ক্লোজ করে নিই আরেকটু। ওকে, বাম পাশে হচ্ছে সাপোর্টিং টেবিল দেওয়া আছে, একটু ছোট করে দেখাচ্ছি আমি, তো একটু বুঝে নেন। আর ডান পাশে হচ্ছে কোশ্চেন এবং অ্যান্সার দেওয়া আছে। এই পাশটা হচ্ছে কোশ্চেন আর এই পাশটা হচ্ছে অ্যান্সার। এই অ্যান্সারে যাওয়ার জন্য ইউ নিড টু ইউজ দিস সাপোর্টিং টেবিল। তো মনে রাখবেন আমরা যখন এ এর ভ্যালু বের করব, শুধু সাপোর্টিং টেবিলে এ ভর বরাবরই তাকাবো, অন্য কোনো জায়গায় আমরা তাকাবো না, অন্য কোনো কিছুর দিকে তাকাবো না। যখন বি বের করব তখন শুধু বি এর ভ্যালুটাই দেখবো, অন্য কিছু দেখবো না। তাহলে এই কোশ্চেন, প্রথম কোশ্চেনটাকে ধরে নিই, এই দুইটা হচ্ছে ইনপুট, এগুলোকে বলা হবে এ এবং বি। আর যেখানে যে সেভ হচ্ছে সেটা হচ্ছে আউটপুট বা ডেস্টিনেশন, এটাকে বলা হবে ডি। অপারেশন গুলোকে এভাবে ডিনোট করতে পারি আমরা, এ বি এর মধ্যে অপারেশন হয়ে সেটা ডি এর মধ্যে সেভ হয়ে যায়। তাহলে একটু আমাকে বলেন, আমি যদি এ এর ভ্যালু বের করতে যাই প্রথম অপারেশনের জন্য, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ এ? এর ভ্যালু কত বসাতে হবে এটা বাদ দেন। R1। বি এর ভ্যালু কত? R2 R2। ডেস্টিনেশন ডি এর ভ্যালু কত? R1 R1। সবাই কি এটা বুঝতে পারছি? yes ওইখান থেকে লিখলাম। এখন বলেন এ বরাবর R1 এর ভ্যালু কত দেওয়া আছে? R1 টা কার বরাবর লেখা আছে? কোন ভ্যালু বরাবর? যদিও ছোট, বুঝে নেন। 001। তাহলে আমি এখানে 001 লিখবো। ওকে, বি এর ভ্যালু R2। আমি যখন বি বের করব, মানে এটা তো বি এর ভ্যালু বের করতেছি, বি যখন বের করব তখন কি আমি এ এর দিকে তাকাবো না বি এর দিকে তাকাবো? B এর দিকে বি এর দিকে তাকাবো। বি এর ভ্যালু কত দেওয়া আছে? R2। দেখি তো R2 কোথায় দেওয়া আছে? R2 দেওয়া আছে 010 তে, এটা হবে 010। গেট ইট? ডি এর ভ্যালু ডেস্টিনেশন কত দেওয়া আছে? R1। ডেস্টিনেশন ডি দেখি R1 কোথায় দেওয়া আছে? 010 তে দেওয়া আছে, তাহলে এটা হবে 001 এ দেওয়া আছে 001। এইভাবে করে এ বি ডি বের করতে পারি। প্রথমটা হচ্ছে এ, দ্বিতীয়টা হচ্ছে বি, আর এই ডেস্টিনেশন হচ্ছে ডি। এ বি ডি আমাদের কোনো সমস্যা হবে না। কিন্তু যদি কোথাও ডি না থাকতো, এই যে যেমন সেকেন্ড প্রশ্ন ডি দেওয়া নাই, তাহলে এটা কি নান হবে? দেখুন তো নান কোথায় লেখা আছে? কোনো ডেস্টিনেশন নাই, এই নানটা কোথায় দেওয়া আছে? 000 তে প্রথমটা, এখানে 0 হবে। হ্যাঁ, প্রথমটা একটু ঢেকে গেছে, 000 ফার্স্ট ওয়ান। তাহলে 0 তে নান হবে, তাহলে দ্বিতীয়টার জন্য ডেস্টিনেশন হবে নান। সবাই কি এটা করতে পারছি? জি স্যার। ওকে, তাহলে দেয়া থাকলে তো পেয়ে যাবো, না দেয়া থাকলে এভাবে চিন্তা করতে হবে। এবার আসুন ফাংশন। যখন আমরা এফ বের করবো তখন শুধু এই দুই কলামের দিকে তাকাইতে পারবো, কারণ এখানে এফ আছে। এফ কিন্তু এগুলাতে নাই, এগুলাতে নাই। যেটা যখন বের করবো শুধু সেটার দিকে তাকাতে হবে। এই ফাংশনটা দেখতে কার মতো? এ আর বি এর মাঝখানে কি আছে দেখে বলুন তো, সাইনটা কি আছে? মাইনাস। তাহলে এখানে এ মাইনাস বি কোথায় দেওয়া আছে? এই জায়গাটাতে এ মাইনাস বি আছে, আমি রাইট? yes এ মাইনাস বি কার বরাবর আছে? 010। তাহলে আমার কি বসাতে হবে? এফ এর ভ্যালু 010। সি এর ভ্যালু কত হবে? এ মাইনাস বি বরাবর সি এর ভ্যালু কত আছে? উপরের দিকে তাকাই, কত আছে? 1। তাহলে 1 বসিয়ে দেবেন। যখন যেটা বের করবো তখন সেটা বসাতে হবে। এবার আসেন শিফটার ডিজাইন। শিফটারের মধ্যে কয়টা আউটপুট আছে? 1 2 3 4 5 6 7 12, যে কটাই আছে। এইখানে কি লেখা আছে শিফট রাইট, শিফট লেফট, 0 আউটপুট, সার্কুলেট লেফট, সার্কুলেট রাইট? এগুলা কি কিছু এই কোশ্চেনে লেখা আছে? নো। কিছু যদি না থাকে তাহলে এটা হচ্ছে নো শিফট, মানে এটা রেজাল্ট কোনো ডানে বামে নেওয়া লাগবে না, শুধু যোগফলই দেখবো, বিয়োগফলই দেখবো। নো শিফটটা কোথায় লেখা আছে দেখে বলুন তো?
প্রথমটা হচ্ছে 000, তাহলে 000, তাহলে এটা হবে এইচ এর ভ্যালু হবে 000। এইভাবে করে পুরো কন্ট্রোলারটা আমরা জেনারেট করতে পারি। আসেন প্রথমে এইচ এর ভ্যালুগুলো খুব স্যার সহজে এইচ বের এর করি। হ্যাঁ এটা আমি বলছি, প্রথমে এইচ এর ভ্যালুগুলো সহজে বের করি। দেখেন তো কোন জায়গাতে লেখা আছে কোনো শিফটিং এর কোনো কিছু দেখতে পান? প্রথম কিছু নাই, দ্বিতীয়টাতে নাই, তৃতীয়টাতে নাই, এটাতে নাই, এটাতে নাই, এটাতে নাই। এখানে কি লেখা আছে? SHL। জি স্যার। SHL এর ফুল ফর্ম হচ্ছে শিফট লেফট। SH মানে শিফট আর L মানে লেফট। দেখুন তো এখানে শিফট লেফট কোথাও লেখা আছে কিনা? Yes, 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 শিফট রাইট, শিফট লেফট, yes. জি স্যার। কথা বলুন। তাহলে শিফট লেফট বরাবর শিফট লেফট এর ভ্যালু কত আছে? 010. 010। তাহলে এখানে যে 010 হয়েছে এটা বুঝতে পারছি। সবগুলো উপরে সবগুলো হচ্ছে নো শিফট, এর জন্য সব 0 হয়েছে। আর এখানে শিফট অপারেশন আছে তাই এটা 010 হয়েছে। দ্বিতীয়টাতে কি লেখা আছে? সিআরসি। সিআরসি মানে সার্কুলেট রাইট উইথ ক্যারি। দেখেন তো কোথাও লেখা আছে কিনা এই আটটার মধ্যে? জি স্যার। এটা বরাবর কত কত বরাবর লেখা আছে? 101। 101। বুঝছি কখন শিফট হবে। এটাতে লেখা আছে 0, আউটপুট থেকে 0 যাবে। দেখেন তো এখানে কোথাও 0 কথা লেখা আছে কিনা? 0 আউটপুটে যাবে এরকম কিছু লেখা আছে কিনা? Yes, yes. জি স্যার। তাহলে এটা কত হবে? 011। 011 সবাই কি বুঝতে পারছি? শিফটিং মানে এইগুলোর মধ্যে কোনো কিছু লেখা থাকলে সেটা শিফট অপারেশন হবে, না লেখা থাকলে নো শিফট হবে। সবাই ক্লিয়ার? Yes, 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 yes. এখন মজার বিষয়, নো শিফট কথাটা এখানে না লিখে লাস্টে লিখে দিলাম নো শিফট। তাহলে এই প্রথম ভ্যালুগুলো কত হবে কে বলতে পারে? Same তো থাকবে। কি হবে? 1111. 111। সব ট্রিপল ওয়ান। সবাই কি বুঝতে পারছি? Yes, আমি টেবিলে যা চেঞ্জ করে দিব সেই অনুযায়ী আপনাকে বসাইতে হবে, আর কিছুই না। যদি a - b এখানে না থেকে a - b এখানে থাকতো, এটাতে যদি a - b হতো কথার কথা বললাম, তাহলে কত লিখতাম? 011 লিখতাম ফাংশনের ভ্যালু। জি স্যার। বুঝতে পেরেছি? তাহলে যেখানে যে প্রশ্ন, তাহলে আরো কিছু সলভ করি। এইচ কি সবাই ক্লিয়ার? প্রতিটার এইচ কি সবাই ক্লিয়ার হয়েছেন? জি স্যার। আচ্ছা এবার আমরা সবগুলোর এ একসাথে বের করি। প্রথম ভ্যালুগুলোকে এ বলা হয়, এইগুলাকে এ বলা হয়। তাহলে এই এর ভ্যালু প্রথমটার জন্য কি হবে? R1, R1 মানে 001। R3, R3 মানে 011। কোথা থেকে পাচ্ছি? এই যে এখান থেকে R301। তারপর একটা R4, তাহলে R4 মানে 100। এখানে কি কোনো লেখা আছে রেজিস্টারের ভ্যালু no 4 নম্বরে? input. না স্যার। না থাকলে তাহলে ইনপুট লেখা আছে, তাহলে সেটার জন্য কত হবে ভ্যালু? 000. 000। 000, তাহলে এটা হবে 000। তারপরে এখানে R7 লেখা আছে, তাহলে এটা হবে R7। এখানে R1 লেখা আছে, এটা হবে R1 001। এটা হবে শিফট R3 লেখা আছে, তাহলে এটা হবে 011। এটা সার্কুলেট R1 লেখা আছে মানে R1 শিফট হবে, সার্কুলেট হবে, এটাও 011। এখানে 0 লেখা আছে 0। সবার কি এ ক্লিয়ার হয়েছেন? সবগুলো এ যে লিখে ফেললাম। জি স্যার। ওকে এখন আসেন বি এর পাল্লা, বি এর টার্ম। বি এর ভ্যালু দ্বিতীয়টা, এটা দ্বিতীয় ভ্যালু কি R2, তাহলে বি এর ভ্যালু হবে R2। এটা হচ্ছে R4, তাহলে হবে R4। এখানে কি বি এর কোনো ভ্যালু দেওয়া আছে 3 নম্বরে? No, nothing. না স্যার। যদি বি এর ভ্যালু না দেওয়া থাকে তাহলে কোথায় দেখি তো? নাই থাকলে কোথায় লেখা আছে? ইনপুট ডাটা কোন জায়গায় লেখা আছে? এখানে। তাহলে এরপর কত? 000। বুঝতে পারছি? জি স্যার যদি মজার বিষয়, যদি আমি এরকম এখানে R7 না দিয়ে এখানে যান ইনপুট ডাটা, তাহলে আমার কত হতো? 4 নম্বরটার জন্য এটা ইনপুট ডাটা লিখে দিছি, তাহলে কি হতো? সো 111 111। Good. তাহলে এখানে ইনপুট ডাটা নাই, বি নাই, তাহলে এটাও 000। এখানেও বি নাই, তাই এটাও 000। এখানেও বি নাই, তাই এটাও 000। কিন্তু এই দুইটার ক্ষেত্রে খেয়াল করো, এই দুইটার ক্ষেত্রে 00 বা R3 হবে না। কি হবে? যখন শিফট করা হয় একটা ভ্যালু এই বক্সে আছে, তাকে শিফট করে আমি পাশের বক্সে নিয়ে যাচ্ছি, কথা বোঝার চেষ্টা করো। এখানে ছিল R3, এটাকে শিফট করে পাশের ঘরে নিয়ে গেলে কি R4 হয়ে যায় না R3 শিফট হয়? কে শিফট হয়? R3। R3। তার জন্য A ও R3 হবে, B ও R3 হবে। সবাই কি বুঝতে পেরেছেন? A এর ঘরে R3 ছিল, শিফট হয়ে যে B এর ঘরে যাচ্ছে সেটিও R3 হবে। সার্কুলেটের ক্ষেত্রে সেম, এটা ঘুরে ঘুরতে থাকবে। এখানেও R3 আছে, ঘুরে R3 হবে, এখানেও R3 হবে। তাহলে যদি কোনো এরকম শিফটিং অথবা সার্কুলেটিং থাকে সবসময় A এবং B সেম হবে। সবাই কি বুঝতে পেরেছি? জি স্যার বুঝেছি ওকে। আর লাস্টের যেটা নাই এটা 0 হবে। তাহলে A B কি সবার ক্লিয়ার? Yes. Yes, sir. জি স্যার এবার ডেস্টিনেশন নিজেরা বলেন। প্রথমটা ডেস্টিনেশন কি? হ্যাঁ বলবো আবার।
সার্কুলেট বা শিফট এটা হচ্ছে, ধরুন আপনি 1 মগ পানি এই বালতি থেকে উঠিয়ে 1 মগ পানি এই বালতিতে রাখলেন, এখানে ছিল পানি, তাহলে এই বালতিতে যখন রাখছেন সেটা কি তেল হয়ে গেছে না পানি আছে? পানি আছে। তাহলে R3 এটা শিফট যখন হবে, শিফট হওয়া মানে এক ঘরের ভ্যালু আরেক ঘরে নিয়ে যাওয়া, সেটা R3 হিসেবে শিফট হবে। প্রথম ঘরে R3 থাকবে, পরের ঘরে শিফট হয়ে সে R3 থাকবে। ধরতে পেরেছি রিয়া? তাহলে এবার ডেস্টিনেশন গুলো সবাই আমাকে বলুন। প্রথমটা ডেস্টিনেশন কি হবে? R1 R1 তারপরেরটা 5 নাথিং 0, তারপরেরটা R5 R5 R6 1 R6 101 0, তারপরে R1 R3 R1 R1 R3 R1 R2। বুঝছি সবাই? ডেস্টিনেশন আরো সহজ, সবগুলো দেই আছে। বারবার খেয়াল করবেন, এটা কিন্তু মুখস্থ করে যে গেলে হবে না। আমি R1 উপরে না দিয়ে R1 নিচে দিতে পারি, এখানে R7 দিতে পারি, যেখানে দেওয়া থাকবে সেই অনুযায়ী ভ্যালু বসাবেন। আপনার দরকার R1, তখন R1 হয়ে যাবে ট্রিপল ওয়ান। মানে এই জায়গায় R1 আছে, তখন এটা হয়ে যাবে ট্রিপল ওয়ান। ধরতে পেরেছি কি? যদি A এর ভ্যালুতে আমি R1টা নিচে দিয়ে দিই, যেভাবে দিব টেবিল সেই অনুযায়ী। তাহলে A B D ক্লিয়ার, H ক্লিয়ার, স্যার বাকি স্যার বলুন। জি। স্যার এই যে ডি এর ক্ষেত্রে যে আউটপুট দিয়ে R7 লেখা আছে না, ওটা কি কি হলো? কোনটা আউটপুট কত নম্বর? স্যার উপর থেকে 5 নাম্বার এটা রোতে। জি আউটপুটে কি কোনো রেজিস্টারের নাম দেওয়া আছে? না স্যার, তাই দেখুন কোন আউটপুটে কোনো রেজিস্টারের নাম দেওয়া নাই, কোন জায়গাতে? ও উপরেরটাতে 000 তে। এর জন্য জিরো জিরো। কিছু না দেওয়া থাকলেও 0 0, রেজিস্টার নাম না দেওয়া থাকলেও 0 0। এখন আমাদের বের করতে হবে এফ এবং সিএন এর ভ্যালু। এইটা দেখতে কোন অপারেশনের মতো? এই এই মধ্যে এটা দেখতে কোন অপারেশনের মতো? 12টার মধ্যে R1 মাইনাস R2 কি A প্লাস B এর মতো দেখতে না A মাইনাস B এর মতো দেখতে? A minus B এ মাইনাস বি। তাহলে A মাইনাস B কত হতে আছে? 0 1 0 তে। বুঝছি সবাই? yes sir জি স্যার। R3 মাইনাস R4 কার মতো দেখতে? এ মাইনাস বি। তাহলে এটা হবে 0 1 0, ক্যারি ভ্যালু হবে এটা। এইটা দেখতে কার মতো? R4 আউটপুটে চলে যাচ্ছে, এটা দেখতে কার মতো? hey bro ভালো bro করে নজর দেন, এখানে এবার 12টা এখানে ফাংশন আছে, এখানে নিশ্চয়ই R4 আউটপুটে চলে যাচ্ছে। এটা দেখতে আমি এখানে একটু দেখাই, এই পাশে তাকান। R4 আউটপুটে চলে যাচ্ছে, এটা দেখতে কি আমাকে বলেন A বারের মতো, A এন্ড এর মতো, A ডিসপ্লে XOR এর করতে মতো, হবে A OR এর মতো, A মাইনাস 1 এর মতো, A মাইনাস B মাইনাস 1 এর মতো, A প্লাস B এর মতো, এগুলোর মতো এগুলোর মতো, নাকি শুধু এইটা আর এটার মতো? এখানে দেখা আছে কি শুধু এর মতো, এটা আউটপুটে যোগ বিয়োগ গুণ ভাগ কিচ্ছু হবে না। যখন একটা রেজিস্টার সরাসরি আউটপুটে যাবে, তার সাথে কোনো যোগ বিয়োগ গুণ ভাগ নাই, তখন সেটা ট্রান্সফার ফাংশনের মতো দেখতে। তাহলে কেউ যদি লেখে এইটা সেও রাইট, কেউ যদি লেখে এইটা সেও রাইট, কিন্তু আমার তো খাতা দেখতে ঝামেলা হবে, দুইটা অ্যান্সার আলাদা হয়ে যাবে। এর জন্য সবাই যেখানে সি এর ভ্যালু 0 সেটা লিখবেন আমার ক্লাসে। যদি ট্রান্সফার ফাংশন হয় সি এর ভ্যালু 0 সেটা লিখবেন। তাহলে এই R4টা আসলে ফাংশনের মতো দেখতে, প্রথমটার মতো। এটার জন্য বলেন হোয়াট ইজ দ্য ভ্যালু অফ S2 S1 S0 0 0 0, সি এর ভ্যালু কত? 0, তিনটাই 0, সি এর ভ্যালু 0। গেট ইট? Yes sir. জি স্যার। সেম স্যার বুঝিনি। এইটার জন্য 0 0 0 0, এইটার জন্য 0 0 0 0, কারণ এর সাথে যোগ বিয়োগ গুণ ভাগ কিছু নাই। এটার জন্য 0 0 0 0, সবগুলা 0। কিন্তু কেউ যদি বলতো স্যার আমি নিচেরটা ব্যবহার করতে চাই, মানে দিস ওয়ান, আমি স্কোয়ার শেপে দেখালাম, রেক্টেঙ্গেল শেপে, এখানে যদি দেখাতে চাই, এটা হবে 0 1 1। সবাই একটু নজর দিন, এইটা হবে 0 1 1 0 1 1, আর সি এর ভ্যালু হবে কত? 1। সেও কিন্তু রাইট ছিল। 0 1 1 লিখে সি এর ভ্যালু 1 দিয়ে সেও কিন্তু রাইট, কারণ এটা কিন্তু এটা আমার খাতা দেখতে যে কেউ লিখবে 0 ধরে কেউ লিখবে 1 ধরে, যাতে সবার একই রেজাল্ট হয়। তাই আমার খাতায় যেখানে ক্যারির ভ্যালু 0 আছে সেটাই ধরতে হবে। বোঝা গেছে কি? সবাই বুঝতে পেরেছেন? জি স্যার। ওকে। তাহলে এখন আমার কথা হচ্ছে শিফটিং অপারেশন কি হবে? শিফটিং অপারেশন অর গেট দিয়ে করা হয়। কোন গেট দিয়ে করা হয়? অর গেট দিয়ে। তাহলে এই দুটো শিফটিং অপারেশন। অর গেট কোথায় আছে দেখে বলেন তো, কত নম্বরে আছে? স্যার 100 তে। তাহলে 1 0 0 এবং ক্যারি ভ্যালু হচ্ছে 0 1 0 0 0। এটাও অর গেট দিয়ে করা হবে 1 0 0 0। আসলে এটা শুধু অর গেট দিয়ে করা যায় না, এটা এন্ড গেট দিয়েও করা যেতে পারে, কিন্তু আমরা একই রেজাল্ট পাওয়ার জন্য সবাইকে আমরা অর দিয়ে বলছি। এখন বলেন লাস্টেরটা, এটাও কি ধরনের ফাংশন? 0 চলে যাচ্ছে আউটপুটে,
যোগ বিয়োগ গুণ বা কিছু আছে? নো। না স্যার। হ্যাঁ, তাহলে এটা ট্রান্সফার ফাংশন। তাহলে আমি আপনাদেরকে একটা ম্যাথ দিচ্ছি, আপনি একটু করেন তো। r3 মাইনাস r3 প্লাস r4 বার টেন্স টু r1, এটা করেন, টেন্স টু r2, r3 প্লাস r4 বার টেন্স টু r2। প্রথমে বলেন এর ভ্যালু কত হবে, আমি বলেন এখানে লিখি, R2 নিজেরাই বলেন। এগুলো R3 0 0 স্যার 1 এর ভ্যালু r3। r3 কিভাবে লেখা 0 হবে? 1 1 0 0 1 1 1 1 স্যার। b এর ভ্যালু কত? B এর হলো R4 কত দেওয়া আছে 1 0 0 1 0 b এর ভ্যালু কি 1 0 0 হবে না অন্য কিছু হবে? 1 0 0 0 1 0 1 1 0 1 1 হবে। b এর ভ্যালু 1 1 0 স্যার। বি এর 1 ভ্যালু 1 0 হবে, b এর ভ্যালু 1 কেন? 0 0 আগে দেখেন r3 প্লাস r4 বার মানে হচ্ছে a প্লাস b বার, তাহলে a প্লাস b বার কি আমার কোন ইকুয়েশনে কোথাও আছে? এখানে কি, এখানে আমি a প্লাস b বার তো দেখতে পাচ্ছি না। আমি ধরে নিলাম সুবিধার খাতিরে b এর ভ্যালু হচ্ছে r4 লিখলাম 1 0 0। ডেস্টিনেশন কি হবে R2 বলেন? r2 ডেস্টিনেশন কি হবে? 0 1 0 0 1 0 ডেস্টিনেশন হয়ে গেল। ফাংশন কি হবে? ফাংশন কি হবে? a প্লাস b বার এটা কোথাও আছে এখানে? নাই নাই, এটাকে ভাঙাতে হবে। না ভাঙাবো কিভাবে খেয়াল করে দেখুন, আমরা এর আগে পড়েছিলাম কিনা a মাইনাস b মাইনাস 1, এই জিনিসটাকে কি লেখা যায়? a প্লাস b বার বিবার প্লাস 1 সাথে মাইনাস 1 রয়ে যাবে, তাহলে এই 1 1 কাটা গেলে এটা কি বলা যায়? a প্লাস b বার, এম আই রাইট? यस তাহলে আমি a মাইনাস b মাইনাস 1 যা সেটাই a প্লাস b বার, তাহলে a মাইনাস b মাইনাস 1 কোথায় আছে? এই পয়েন্টে আছে, তাহলে এটার ভ্যালু কত হবে? 0 1 0 0, বুঝতে পারছি? 0 1 0 এর ভ্যালু হবে 0, কারণ a মাইনাস b মাইনাস 1 মানে হচ্ছে a b বার, a প্লাস b বার দেওয়া থাকলে বুঝতে হবে এর ভ্যালু a, b এর ভ্যালু b, আর এটা হচ্ছে ফাংশনটা হচ্ছে 0 1 0 0। শিফটিং হয়েছে, কোনো ধরনের শিফটিং হয় না, তাহলে এটা হবে নো শিফট 0 0। স্যার তাহলে স্যার বি এর ভ্যালুটা কি আগে এফ টা এফ এর ভ্যালু বের বের করে করে তারপর নেবেন, হচ্ছে বিটা এক্স্যাক্টলি করব এক্স্যাক্টলি। আগে এটাই বলতে যাচ্ছি, বি এর ভ্যালু অনেক সময় কনফিউজ হয়ে যেতে পারেন, আগে এফ টা বসালে আপনি বি ক্লিয়ার হয়ে যাবেন। এখান থেকে তো বি ক্লিয়ার হওয়া যায় না যে a b 1, তাহলে বি হচ্ছে বি, বুঝতে পেরেছেন? জি স্যার এইভাবে করে আমাদের বেসিক্যালি কন্ট্রোল ওয়ার্ড জেনারেট করতে হবে। তো আপনারা এগুলো প্র্যাকটিস করবেন বাসায় বসে। পরশু দিনের ক্লাসে কোনো কুইজ নাই, পরশু দিনও আপনারা মানে সাডেন আমি একটু পরীক্ষার মতো নিতে পারি, ভাইবার মতো, যে আগের দিনে প্র্যাকটিস করছে কিনা এই যে কন্ট্রোল ওয়ার্ডের এগুলা, তো ওইগুলাতে ভালো করে আর কি চেষ্টা করবেন ভালো করার জন্য। থিওরি এই পর্যন্তই পড়াবো, লেকচার করে কন্ট্রোল ওয়ার্ড হয়ে গেল আমাদের, তারপর বেশি বাকি নেই, ওইটা আমরা পরশু দিনের ক্লাসে সিলেবাস খতম করে ফেলবো। আপনারা ঠিক এখন একটু ঘুরে 12টা 35-এ যুক্ত হবেন আমার সাথে, 10 মিনিটের 9 মিনিটের একটা ব্রেক, আমরা ওই এলে যাবো, তার আগে 9 মিনিটের ব্রেক। আমি ঠিক 12টা 35-এ নিব অ্যাটেন্ডেন্স নিব।